হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য WBSSC গ্রুপ সি এর একটা মক টেস্ট নিয়ে আমি চলে এসেছি, কারণ প্রচুর কমেন্ট তোমাদের থেকে পেয়েছিলাম যে ম্যাম আমাদের মক টেস্ট লাগবে, কারণ পরীক্ষা সামনেই চলে এসেছে। তো তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি একটা মক টেস্ট। আর শুধুমাত্র অঙ্কের কিন্তু নয়, পুরো মক টেস্ট হতে চলেছে। প্রত্যেকটা বিষয় পরপর তোমরা ক্লাসেস পাবে। দেখো, এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, পুরো তোমার পরীক্ষায় যেরকমভাবে প্রশ্ন আসবে সেরকমই একটা মক টেস্ট তুমি দিতে পারবে। এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে টোটাল তোমার কত মার্কস হলো সেটা কমেন্ট সেকশনে তোমরা আমাদের জানাবে। আর তার সাথে সাথে প্রত্যেকটা অঙ্কের কত, ধরো 1 নাম্বার প্রশ্ন কত অপশন নাম্বার প্রত্যেকে লিখতে থাকবে। এতে আমি বুঝতে পারবো যে অঙ্কে কে কতটা ভালো স্কোর করতে পেরেছে, এবং অঙ্কের স্কোর পারলে একটু আলাদা করে মেনশন করে দিও। তো এবার চলে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 1 এর এসএসসি গ্রুপ সি এর জন্য। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে আসতে চলেছে। আর লাস্ট একটা কথাই বলে দেবো, সেটা হচ্ছে যারা চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর এই রকম ক্লাসেস পাওয়ার জন্য তার জন্য কি করতে হবে? প্রত্যেককে এটা করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? প্রশ্নটা বলা আছে দুটি সংখ্যার অনুপাত 8:9 এবং তাদের গসাগু 3। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখি কে কে এর উত্তর দিতে পারে। কোশ্চেন নাম্বার 1 অপশন যেটা হবে সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 1 অপশন যেটা মনে হচ্ছে কমেন্ট করে জানাও, দেন আমি তোমাদের করিয়ে দেবো। আর দরকার পড়লে তোমরা পজ করে তারপরেও অঙ্কটা করে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকটা অঙ্কের জন্য আমি কিছু সেকেন্ড করে সময় দেব, তারপরে আমি এর সলিউশন তোমাদেরকে দেখাবো। তো দুটি সংখ্যার অনুপাত 8:9 বলা আছে, তাদের গসাগু বলা আছে 3। সংখ্যা দুটোর সমষ্টি কত? কিভাবে সমাধান করতে হয় আমি শুরু করছি সলিউশন। সংখ্যা দুটোর অনুপাত 8:9 যদি হয়, তাদের সমষ্টি 8 যোগ 9 মানে 17। আর আমাদের সংখ্যা দুটোর সমষ্টি জানার জন্য কি করতে হবে? এর গসাগু 3 দিয়ে একে গুণ করে দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যা দুটোর সমষ্টি হবে 17 গুণ 3 মানে 51। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও রাইট আনসারটা, অপশন নাম্বার সি 51 হয়ে যাবে আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 2 তে চলে গেলাম। একটি মিশ্রণে বালি ও নুড়ি পাথরের অনুপাত হলো 11:8, অপরদিকে নুড়ি পাথর ও সিমেন্টের অনুপাত হলো 6:7। তাহলে সেই মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কত? প্রত্যেকে বলবে। অনুপাত চ্যাপ্টার আমি প্রত্যেককে করিয়েছি। অবশ্যই প্লেলিস্টে তোমরা সব চ্যাপ্টার পাবে। তার সাথে সাথে গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য একটা করে ভিডিও দেওয়া হয়েছে, যাতে পুরো সিলেবাস কভার করা আছে। কারা কারা সেই ভিডিওটা দেখেছো জানিও, কেমন লেগেছে জানিও। আর যারা দেখোনি তারা জলদি কিন্তু এই ক্লাসটা শেষ করে তোমরা আগে ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এতে কিন্তু মক টেস্ট দিতেও তোমাদের সুবিধা হবে। চলো, কি আছে? একটা মিশ্রণে বালি আর নুড়ি পাথরের অনুপাত বলা আছে, নুড়ি পাথর আর সিমেন্টের অনুপাত বলা আছে। তাহলে বালি আর সিমেন্টের অনুপাত কত? যখনই প্রথম টার্মটা লাস্ট টার্মটার অনুপাত চায় তখন কি করতে হয়? জাস্ট ভগ্নাংশগুলো লিখতে হয়, মানে 11/8। আর পরের ভগ্নাংশটা লিখতে হয়, মানে 6/7 লিখে গুণ করতে হয়। গুণ করলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8। তাহলে এখানে আসলো 3 11 33, 4 7 28। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 33:28। কারা কারা অপশন নাম্বার সি উত্তর করেছিলে অবশ্যই আমি দেখবো। প্রত্যেককে রিপ্লাই দেবো কারা কারা অপশন নাম্বার সি উত্তর করেছিলে, দেখে নাও। আশা করি প্রথম দুটো অঙ্ক সবাই পেরেছো, কারণ এগুলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি করিয়েছি। আশা করছি প্রত্যেকটা অঙ্কই তোমরা পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন, অপশন নাম্বার 2 এর উত্তর সি। 3 নাম্বার প্রশ্ন। 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, তবে সেতুটি অতিক্রম করতে তার কত সময় লাগবে? দেখি এই অঙ্কটা কে কে করতে পারে। প্রত্যেককে অঙ্ক করার জন্য আমি একটু টাইম দিচ্ছি, দেখবো কে কে অঙ্কটা করতে পারে। সময়, দূরত্ব এবং গতিবেগ চ্যাপ্টার থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে। সরি।
আচ্ছা, ট্রেনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যারা পারছো না তাদেরকে বলে দিই। 120 মিটার লম্বা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করছে, তার মানে সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে ট্রেনটা কত দূরত্ব যাচ্ছে? ট্রেনটা দূরত্ব যাচ্ছে 120 প্লাস 330। তার মানে ট্রেনটাকে অতিক্রম করতে হবে 450 মিটার। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। আমি যদি মিটারে নিয়ে নিই, 60 কিলোমিটার মানে 60,000 মিটার। তো 60,000 মিটার যায় ট্রেনটা 1 ঘন্টায়। এখানে উত্তর সেকেন্ডে আছে, তাই 1 ঘন্টা মানে আমি লিখে দিলাম 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 3600 ভাগ 60,000 এত সেকেন্ডে। এখানে দেখো শূন্য শূন্যটা কাটা যাচ্ছে, 6 6 36 আর 6 100 600, এইটুকু আমি ভেঙে রাখলাম। চেয়েছে আমাদের 450 মিটার কত সেকেন্ডে যাবে, তাহলে 450 মিটার যাবে, এখানে আছে 6/100 গুণ 450 সেকেন্ডে। এখানে শূন্য আর শূন্য কাটছে, 5 নং 45, 5 দুগুণী 10, আর এখানে 3 দুগুণী 6, তাহলে 3 নং 27 সেকেন্ডে এটা পাস করতে পারবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 27 সেকেন্ড। প্রত্যেকে দেখে নাও সলিউশন। সময়, দূরত্ব, গতিবেগের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আশা করি সবার বোঝা গেল। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। এই হচ্ছে একটা সরল। দেখি এবার এই সরলটা কে কে উত্তর করতে পারবে। সরল খুব রিসেন্টলি আমি ক্লাস করিয়েছি, অনেকে দেখেছো, আবার অনেকে এটা ভেবেছো সরল ম্যাম কি দেখবো ক্লাস করে কি হবে, তো আমি এমনিই পারি। আজকে সেটাই দেখার যে তারা এমনি পারে কি না। যারা আজকে দেখছো, ক্লাসটা করছো, মক টেস্টটা দিচ্ছ, প্রত্যেকে উত্তর করবে। 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, কোন অপশনটা হবে? 4 নাম্বার প্রশ্নের উত্তর কোন অপশনটা হবে? আচ্ছা, এবার তাহলে আমরা সলিউশন শুরু করি। টাইম দিয়েছি প্রত্যেকের জন্য। যদি মনে হয় এখনো হয়নি, পজ করে তারপরে আনসার করবে, তারপরে তোমরা সলিউশন দেখবে। দেখো কি করতে হবে, এটা ভি বদমাস নিয়ম অনুযায়ী সবার আগে বারের কাজ করতে হয়। তাহলে বিষয়টা এরকম, এই 16 বিয়োগ 8 এই কাজটা আগে করতে হবে। তাহলে 40 বিয়োগ 90 ভাগ 5 গুণ 16 বিয়োগ 8 মানে 8 ভাগ 2 ভাগ 3, ঠিক আছে। এই ভেতরটাতে দেখো শুধুমাত্র ভাগ আর গুণ আছে, তো এটাকে কিভাবে সাজাবো? 90 গুণ, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যায় মানে 1/5, গুণ 8 গুণ 2টা উল্টে যাবে মানে 1/2, আর 3ও উল্টে যাবে মানে 1/3। এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি করতে গিয়ে দেখছি দেখো 5 দুগুণী 10 আর 9 10কে 90, এখানে 9 হলো। গুণ করলে এখানে আসছে 8 নং 72। আচ্ছা, এখানে একটা 3ও তো আছে, তাহলে 3 1কে 3, 3 3কে 9, তাহলে আসতো আলটিমেটলি 3 8 এ 24, তাহলে 40 মাইনাস 24। 10 থেকে 4 বিয়োগ করলে 6, 4 থেকে 3 বিয়োগ করলে 1, উত্তর হয়ে গেল 16। অপশন নাম্বার এ হলো রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। অপশন নাম্বার এ 16 হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি সবাই করতে পেরেছো, সবার ঠিক হয়েছে এটাই আশা রাখছি, এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো। আশা এটাও ধরেই নিলাম খাতা পেন নিয়ে বসেছো। যারা এখনো খাতা পেন বের করোনি, জলদি খাতা পেন বার করো এবং প্রত্যেকটা করে করে দেখো। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে এই বিষয়টা একটু বলে রাখি, পরীক্ষা সামনেই চলে এসেছে। তো তোমাদের পরীক্ষা কম সময় প্রিপারেশন করার জন্য আমরা একটা স্পেশাল নোটের অ্যারেঞ্জ করেছি।
এই নোটে তোমরা প্রত্যেকটা বিষয়ের তো ডিটেলস পাবেই, প্রত্যেকটা বিষয়ের কোশ্চেন পাবেই, এগুলো তো থাকছেই। এবং অঙ্কে আমি যেগুলো করিয়েছি সেগুলোর পিডিএফ থাকবে, এক্সট্রা কোশ্চেন থাকবে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারে। আর সব থেকে ইম্পর্টেন্ট এখানে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য 5টা মক টেস্ট এবং গ্রুপ ডি এর জন্য 5টা মক টেস্ট, যেটা কিনা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই জিজ্ঞাসা করো যে ম্যাম সাজেশন কি করব, কি পড়ে যাব, তো আমি বলবো এই 5টা মক টেস্ট তোমরা প্রত্যেকে দাও, তাতে কিন্তু তোমাদের খুব খুব উপকার হবে। যেগুলো জানো না এখনো সেগুলো জানতে পারবে, আর যারা অলরেডি ভালো প্রিপারেশন করে রেখেছো তারাও বুঝতে পারবে নিজেদের র্যাঙ্কটা কোথায়, এখন তোমরা কতটা ভালো করতে পারছো, কতটা নাম্বার তোমরা পেতে পারবে পরীক্ষায়, সেটা এখনই জেনে যাবে। তো তার জন্য তোমাদের কিছুই না কি করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে 9088890010, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং এই পুরো প্যাকেজটা মানে নোটস, মক টেস্ট সব মিলিয়ে তোমাদের রাখা হয়েছে মাত্র 299 টাকা। মানে একটা জামার দামের থেকেও কম, একটা ভালো ড্রেস কিনতে গেলেও 500 টাকা লাগে। আমার এই কুর্তিটাও, এই যে টপটা পরে আছে, এটাও আমার 500 টাকায় কেনা, তারও কমে, যাতে প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারো, প্রত্যেকের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। কারণ তোমরা জানো যে আর কেউ কিন্তু তোমাদের এরকম ফ্রিতে এইভাবে ক্লাস করায়নি, যেটা আমরা করিয়ে দিলাম পুরো ফ্রিতে, ইউটিউবে আমরা ক্লাস করিয়ে দিয়েছি। এটা আমরা মিনিমাম প্রাইসে রেখেছি 299 টাকায়, সব কিছু তোমরা পাচ্ছ। তো দেরি না করে সবাই এই নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো 9088890010। পরীক্ষার আর বেশি সময় বাকি নেই, বারবার বলছি পরীক্ষার বেশি সময় বাকি নেই। এই শেষ সময়ে তোমরা কিন্তু এই প্রিপারেশনের গ্যাপটা রেখো না, মক টেস্টটা তোমাদের খুবই প্রয়োজনীয়। চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। প্রথম 13টি জোড় সংখ্যার বর্গের গড় কত? কে বলতে পারবে দেখি? দারুণ একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন। সবাই আগের দিন আমাকে বলছিলে ম্যাম একটু কঠিন কোশ্চেন করান, তো নাও দেখি কে কে এই উত্তরটা দিতে পারে। আমি দেখবো আজকে এই উত্তরটা কে কে দিতে পারে। প্রত্যেকের আনসার আমি চেক করব, দেখি 5 নাম্বার প্রশ্নের উত্তর কে কমেন্ট করতে পারে। প্রথম 13টি জোড় সংখ্যার বর্গের গড় কত? এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো 2 × n + 1 × 2n + 1/3। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। n এর ভ্যালু কত? 13, তাহলে 2 গুণ 13 + 1 14 গুণ 13 × 2 = 26 + 1 27/3। এখানে আসলো 3 নং 27, এদিকে এসছে 14 × 2 = 28, আর 28 গুণ 9 যদি আমরা করি তাহলে চলে আসবে 252। ঠিক আছে, উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। দেখে নাও প্রত্যেকে সলিউশনটা দেখে নাও এবং সূত্রটা প্রত্যেকে নোট করে নাও। জোড় সংখ্যার বর্গের গড়ের সূত্রটা প্রত্যেকে নোট করে নাও। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখে নিলাম অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট আনসার। 6 নাম্বার প্রশ্ন, আচ্ছা 6 নাম্বার প্রশ্ন কি মিস হয়েছে? এটা নাম্বারিংটা ভুল আছে, এটা আমি ধরে নিলাম 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা একবার আমি নাম্বারিংটা চেকই করে নিই তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ এটা 6 নাম্বার প্রশ্ন, নাম্বারিংটা ভুল পড়েছে। তো প্রত্যেকে উত্তর দেওয়ার সময় কিন্তু 6 দিয়েই উত্তর দেবে। আমি নাম্বারিংটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে 6। দেখো কি বলছে, 8 দিনে এ একটি কাজ সম্পন্ন করতে পারে, ওই কাজটা বি এর 10 দিন সম্পন্ন করতে লাগে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজটি সম্পন্ন হওয়ার একদিন আগে একে কাজটি ছেড়ে দিতে হয়। এ কত দিন কাজ করেছে, এটা হচ্ছে প্রশ্ন।
সময় ও কার্য চ্যাপ্টারের প্রশ্ন প্রত্যেকে উত্তর করো, তারপর আমি সলিউশন বলবো। প্রত্যেকে এলসিএম মেথড ইউজ করবে এই অঙ্কটা করার জন্য, কারণ আমি তোমাদেরকে এলসিএম মেথড অলরেডি শিখিয়েছি। যারা এখনো জানো না এলসিএম মেথড কি, অনেকটা লেট হয়ে ফেলে গেছো অলরেডি প্রিপারেশনে, তোমাদের কিন্তু তাড়াতাড়ি প্লে লিস্টটা চেক করতে হবে, সময় ও কার্য চ্যাপ্টারটা দেখতে হবে। ওকে, চলো প্রত্যেকে আনসার করো, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও এর উত্তর কি হবে, জলদি সবাই জানাও 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। এই টাইপের প্রশ্ন থাকলে আমরা কিভাবে সলভ করি, এ হচ্ছে কাজটা 8 দিনে করতে পারে আর বি কাজটা করতে পারে 10 দিনে। এদের এলসিএম মানে লসাগু করতে হবে, লসাগু হবে 40, ভাগ করব 40 ভাগ 8 5, আর 40 ভাগ 10 হচ্ছে 4। তার মানে এ একদিনে 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে। বলেছে কাজটি সম্পন্ন হওয়ার একদিন আগে এ কাজ ছেড়ে দিয়েছে, তার মানে ওই যে শেষ একদিন সেদিন কে কাজ করছিল, শুধুমাত্র বি কাজ করছিল। আর বি একদিনে কতটা কাজ করে, 4 কাজ করে, মোট কাজ 40। তার মধ্যে শেষ একদিন কাজ হয়েছে 4, তাহলে ওই একদিন বাদে কাজ হয়েছে মোট 36। এই 36 কাজ কে কে করেছে, এ আর বি একসাথে কাজ করেছে, তার মানে 5 যোগ 4 9 করে কাজ হয়েছিল। কত সময় লাগবে কি করে বার করতে হয়, কাজ করতে হবে 36, দক্ষতা হচ্ছে 5 যোগ 4 9, ভাগ করে দিলে পাওয়া যায় সময় 4 9 36, তার মানে এ 4 দিন কাজটা করে কাজ ছেড়েছিল। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, অপশন নাম্বার ডি 4 হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে, আশা করি সবার বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেব। 7 নম্বর প্রশ্ন সুদ থেকে কি বলছে, প্রত্যেকে বুঝতেই পারছো ম্যামের গলার অবস্থা খুবই খারাপ, সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তাও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের জন্য ভালোভাবে পরিষ্কারভাবে যাতে বুঝিয়ে দিতে পারি। আর অবশ্যই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমরা সবাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে বারবার ক্লাস আনার চেষ্টা করছি। প্রত্যেক দিন তোমরা কিছু না কিছু সাবজেক্টের ক্লাস পাচ্ছই, তো এটার জন্য এটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটাই আমাদের অনুরোধ তোমাদের কাছে, সেটা হচ্ছে অনুরোধ বলতে পারো, দাবি বলতে পারো, কারণ তোমরা এতদিন ধরে আমাদের ভিডিও দেখছো, আমাদের ক্লাস করছো, তোমাদের কাছে তো আমরা দাবি করতেই পারি যে প্রত্যেকে একটা লাইক করবে এই ভিডিওটা, একটা কমেন্ট করবে যে কেমন লাগছে আমাদের সাথে এই প্রিপারেশনের জার্নিতে তোমাদের। আর তার সাথে প্রত্যেকে তোমাদের চেনা পরিচিত যেসব বন্ধুরা রয়েছে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করে, শুধুমাত্র এসএসসি না, আমরা কিন্তু সব কিছুর জন্যই পড়াই, সেটা সিজিএল সিএইচএসএল বলো, শুধু স্কুল সার্ভিস না, আমরা স্টাফ সিলেকশন কমিশন বলো বা ব্যাংকিং বলো, রেলওয়েসের জন্য, এমনকি ডাব্লিউবিসিএস এর জন্য ক্লাস হয়। এটা কিন্তু আমরা যেরকম অনলাইনে পুরোপুরি ফ্রিতে ক্লাসেস করালাম, সেরকম আমাদের অফলাইনে কিন্তু সেন্টার রয়েছে, আইবিটি বারাসাত রয়েছে, আইবিটি ফুলবাগান রয়েছে, এখানে কিন্তু অফলাইনে কোচিং হয় এবং প্রত্যেকটা পার্টিকুলার এক্সামের জন্য আমাদের কোচিং দেওয়া হয়। তো তার জন্য তোমরা যোগাযোগ করবে অবশ্যই, নাম্বার তো আগেই আমি প্রোভাইড করে দিয়েছি, প্রত্যেকে যোগাযোগ করবে। তারও যদি নাম্বার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আমরা নাম্বার দিয়ে দেবো। অফলাইন কোচিংয়েরও ব্যবস্থা আছে। ওকে, চলো। তো এখানে কি বলছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 3000 টাকা একদিনে সুদে আসলে 3001 টাকা হয়েছে। আচ্ছা, 3000 টাকা 3001 টাকা হয়েছে মানে সুদ পেয়েছে 1 টাকা, তাহলে একদিনের সুদ যদি 1 টাকা হয় 365 দিন মানে 1 বছরের সুদ কত হবে, 365 টাকা। তাহলে 1 বছরের সুদ 1 ইয়ার, 1 বছরের সুদ 365 টাকা। কত টাকার 1 বছরের সুদ, 3000 টাকার 1 বছরের সুদ, 3000 টাকার 1 বছরের সুদ 365 টাকা। তাহলে আমরা জানি সুদের হার কাকে বলে, 100 টাকার 1 বছরের সুদকে। তাহলে আমাদের কি বার করতে হবে, 100 টাকার 1 বছরের সুদ কত, 365 ভাগ 3000 গুণ 100, গুণ 100। দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানেও দুটো শূন্য কাটলো, তাহলে 30 1 30, 30 দুগুণী 60, 30 1 30, আর এখানে 6 মানে 12.16 অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলে আসবে। অপশন নাম্বার সি 12.16। দেখে নাও সলিউশন। আশা করি সবার বোঝা গেল, সরল সুদ চ্যাপ্টার থেকে এই অঙ্কটা আমরা করলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 8 নাম্বার প্রশ্ন।
কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়? প্রত্যেকে চেষ্টা করবে, তারপর বলবো। লাভ ক্ষতি চ্যাপ্টারের প্রশ্ন, আর আগেও তোমাদের বলেছি লাভ ক্ষতি চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখি কে কে উত্তর করতে পারে। চলো, যখনই আমাদের বিক্রয় মূল্য বলে দেয় আর লাভের পার্সেন্টেজ বলে দেয়, আমরা ক্রয় মূল্য কি করে বার করি? নিয়ম হচ্ছে বিক্রয় মূল্যটা লিখব গুণ, ওপরে হবে 100, যেহেতু লাভ হয়েছে তাই 100 যোগ 12 112, আর ক্ষতি হলে 100 বিয়োগ 12 করতে হতো। এবার কাটাকুটি করছি, কাটাকুটি করতে গিয়ে দেখছি 2 দিয়ে করলাম 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 2 দিয়ে করলাম 3 দুগুণী 6, 8 দুগুণী 16, 2 দিয়ে করছি 28, 2 দিয়ে করলাম 154, 4 7 28, 7 দিয়ে করলাম 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 11 দুগুণী 22, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 11 গুণ 50 করলে হয় 550। তাহলে আমরা পেলাম ক্রয় মূল্য 550 টাকা। বলেছে 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তাহলে 462 টাকায় বিক্রি করলে ক্ষতি কত টাকা হবে কি করে বার করব? বিয়োগ করে, বিয়োগ করলাম। আচ্ছা, 10 থেকে 2 গেলে 8, 10-এর হাতে 1, এখানে 6 আর 1 7, 15 থেকে 7 বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে 8, হাতে 1, এখানে 0, মানে 88 টাকা ক্ষতি হবে। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। যারা বলেছিল অপশন নাম্বার ডি তারা ঠিক উত্তর দিয়েছিল। ঠিক আছে, চলো, আশা করি ক্লিয়ার হলো সবার। পরেরটায় চলে যাচ্ছি, 9 নাম্বার প্রশ্ন। আবার একটা সরলের প্রশ্ন, দেখবো কে কে উত্তর করতে পারে। প্রত্যেককে একটু টাইম দিচ্ছি আমি, তোমরা একবার চেষ্টা করো, তারপর আমি আনসার বলবো। ভগ্নাংশ থেকে এই প্রশ্নটা, তোমাদের সিলেবাসে ভগ্নাংশ রয়েছে, তো এটা একটা ভগ্নাংশের সরল। ভগ্নাংশের সরল কিভাবে করব? আমরা দেখলাম 999 কতগুলো আছে? 3টে আর 3টে 6টা, তাহলে কি করব? 999 আলাদা করব, 999 গুণ 6, 6টা আছে, যোগ এটা আলাদা করলাম, যোগ কে কে আছে 1/7, যোগ 2/7, এরকম করে রয়েছে আপ টু 6/7, এটা আছে। তো এই যোগফলটা কি করে করব? দেখো, আগে গুণটা করি। 999 গুণ 6 করলে পাচ্ছি 6 নং 54 4, হাতে 5, 6 নং 54 আর 5-এ 59-এর 9, হাতে 5, 6 নং 54 আর 5-এ হয় 59, মানে 5 9 9 4 যোগ। এখানে কত হচ্ছে কি করে বুঝবো? আচ্ছা দেখো, এর সূত্র হয়, এটা তো বাই 7, ওপরেরটা একটা সূত্র হয় n × n+1/2, তাহলে 6 হচ্ছে শেষ, 1 থেকে 6 অবধি যোগ 6, n+1 মানে 7/2, তাহলে 3 দুগুণী 6 হবে, 3 7 21, সেখান থেকে 21 পেলাম। যদি অসুবিধা হয় তোমরা যদি ডাইরেক্ট যোগ করো, 6 আর 5-এ 11, 11 4 15 আর 3-এ 18 20 21, তাহলেও আসছে 3 7 21, তাহলে এটা আমাদের যোগ করতে হবে 5 9 9 7। উত্তর হলো অপশন নাম্বার এ রাইট আনসার 5997। যারা বলেছিল অপশন নাম্বার এ তারা একদম ঠিক উত্তর দিয়েছো। দেখে নাও সলিউশন। তাহলে এরকম টাইপের ভগ্নাংশ দিয়ে সরল তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 নাম্বার প্রশ্ন বলছে আবারও একটা লাভ ক্ষতির প্রশ্ন। বলছে আচ্ছা, এটা কিন্তু লাভ ক্ষতি ঠিক না, এটা হচ্ছে শতকরা চ্যাপ্টারের প্রশ্ন। একটি দ্রব্যের মূল্য পরপর দুবার 10% করে বৃদ্ধি পায়।
এবং ফলস্বরূপ দ্রব্যটির মূল্য হয় 484 টাকা। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? কোন জায়গাটা থেকে? সাকসেসিভের কনসেপ্ট থেকে প্রশ্ন। 10% মানে হচ্ছে 1/10, তার মানে আগে প্রাথমিক মূল্য যেটা 10 টাকা ছিল এখন 1 টাকা বেড়ে গিয়ে 11 টাকা, তা আবারও 10 টাকা থেকে 11 টাকা। সাকসেসিভে আমরা কি জানি? গুণ করতে হয় লম্বালম্বি ভাবে, মানে 100 থেকে হয়েছে 121 টাকা। এই 121-এর অরিজিনাল ভ্যালু বলা আছে কত? 484 টাকা। তাহলে 1 মানে কত হবে? 121 দিয়ে ভাগ করলে হবে 4, আর চেয়েছে প্রাথমিক মূল্য কোনটা? 100, তাহলে 100 মানে হবে 4 গুণ 100 মানে 400 টাকা। উত্তর হবে অপশন নাম্বার ডি, 400 টাকা। দেখে নাও প্রত্যেকে সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আমরা 10টা প্রশ্ন অলরেডি করে ফেলেছি, আছে আমাদের আরো 10টা প্রশ্ন। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে স্ক্রিনে? দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য 69 হলে সংখ্যা দুটি কত? এটার জন্য কিন্তু আমি বেশি সময় দেব না, খুব সহজ একটা প্রশ্ন, প্রত্যেকে যতটা জলদি সম্ভব করবে, প্রত্যেকে যতটা তাড়াতাড়ি সম্ভব করবে। খুব সহজ প্রশ্ন। দুটো সংখ্যার অনুপাত বলা আছে, যাদের হয়ে গেছে খুব ভালো, যাদের হয়নি তারা পজ করে করতে পারো। 5 আর 8 এর পার্থক্য দাঁড়ায় 3। এই 3-এর ভ্যালু কার সাথে সমান? 69-এর সাথে সমান। তাহলে 1 মানে কি হবে? 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 3 তিরিকে 9। তাহলে সংখ্যাগুলো কি কি? 5 মানে হবে 23 গুণ 5 মানে 115। দেখো অলরেডি একটা অপশন পেয়ে গেছি, 115 আর কোথাও নেই, তার মানে অপশন নাম্বার সি উত্তর। তুমি চাইলে চেক করতে পারো, 8 মানে হবে 23 গুণ 8 মানে 184। উত্তর অপশন নাম্বার সি। এতটাই সহজে আমরা 11 নম্বর অঙ্কটা করে ফেললাম। আশা করি সবার বোঝা গেল। চলে যাচ্ছি 12 নাম্বার প্রশ্নে। কি আছে? 36 জন ব্যক্তি 140 মিটার লম্বা একটি প্রাচীর তৈরি করতে পারে 21 দিনে। 14 দিনে ওই একই প্রাচীর তৈরি করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? আবারও সময় ও কার্য থেকে প্রশ্ন, যারা ক্লাস করেছিল অবশ্যই বলতে পারবে। দেখা যাক কে কে উত্তর দেয়। প্রত্যেককে একটু টাইম দিলাম 12 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য, দেখি কে কে উত্তর দিতে পারো। আচ্ছা, এখানে কি হবে দেখো, আমরা একটা সূত্র শিখেছিলাম m1d1 ইকুয়ালস টু m2d2। কখন এটা অ্যাপ্লিকেবল? যখন কাজের পরিমাণটা একই থাকে তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো একই প্রাচীর তৈরি করার কথা বলা আছে, 140 মিটার লম্বা, তাহলে এটা আমার কোনো কাজের না। কি কাজের? 36 জন যখন কাজ করছে, মানে ম্যানের সংখ্যা যখন 36, তখন কাজটা হয়ে যাচ্ছে কত দিনে? 21 দিনে। এবার বলেছে কতজনকে কাজ করতে হবে যদি কাজটা হতে হয় 14 দিনে। তাহলে আমরা কি করব? 14টা এই সাইডে এনে ভাগ করব, 36 গুণ 21 বাই 14। এটা করলে পেয়ে যাব আমরা লোক সংখ্যা। 7 দুগুণী 14, 3 7 21, 2 দিয়ে 18 দুগুণী 36, তাহলে 3 18 54। তাহলে কতজন লোকের দরকার? 54 জন। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। জাস্ট একটা সূত্র জানলে তবেই তোমরা এই উত্তরটা করতে পারবে। ওকে, চলো চলে যাচ্ছি আমি 13 নাম্বার প্রশ্নে। 13 নাম্বার প্রশ্ন স্ক্রিনে। একটি নির্দিষ্ট দামে 1 ডজন কলা পাওয়া যেত, বর্তমানে সেই দামে 10টি কলা পাওয়া যায়। দামের বৃদ্ধিটি হলো কত পার্সেন্ট? দামের বৃদ্ধি হয়েছে। দেখি কে কে বাজার করো আর বাজার সম্পর্কে আইডিয়া আছে। কতটা দাম বাড়লো কলার দাম? দেখি কে কে বলতে পারে। আগে 1 ডজন কলা পাওয়া যেত যে দামে, এখন সেই দামে 10টা কলা পাওয়া যাচ্ছে। আগে 12টা কলা পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 10টা কলা। তাহলে দামের বৃদ্ধি কি হবে? খুব সিম্পল, তোমাদেরকে এটা আমি শিখিয়েছিলাম
যে প্রাইস আর কনজাম্পশন মানে দাম আর ব্যবহার এদের কি সম্পর্ক, যদি খরচ একই থাকে তাহলে দামের রেশিও যা হয় ব্যবহারের রেশিও তার ঠিক উল্টো হয়। তাহলে এখানে তো ব্যবহারটা বলে দিয়েছে, কলা কিনছে কতটা, আগে 12টা কিনতো এখন 10টা কিনছে, তাহলে ব্যবহার হচ্ছে 12:10, মানে হয় 6 দুগুনি 12, 5 দুগুনি 10, 6:5। তাহলে প্রাইস, এটা যদি কনজাম্পশন হয় প্রাইস কি হবে, উল্টোটা হবে, কারণ খরচ তো একই রাখতে হবে, একই দামে পাওয়া যায় তো। তাহলে 5:6, মানে আগে যেটার দাম 5 টাকা ছিল এখন সেটার দাম 6 টাকা। কত টাকা দাম বাড়লো, 1 টাকা দাম বাড়লো, কার উপরে বাড়লো, 5 টাকার উপরে। তাহলে 1/5কে যদি পার্সেন্টেজে নেওয়া হয় 20%। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 20% হয়ে যাবে দামের বৃদ্ধি। দেখে নাও সলিউশন। এটাও কিন্তু আমরা শতকরা চ্যাপ্টারে শিখেছিলাম। চলে যাব আমি পরবর্তী প্রশ্ন। এখানে কিন্তু 15% লেখা আছে, এটা ভুল আছে, অপশন নাম্বার এ 20% উত্তর হবে, ঠিক আছে। চল, পরবর্তীতে রয়েছে আরো একটা সরল, দেখে নি কার কার উত্তর ঠিক হয়। 14 নাম্বার প্রশ্নে রেখে দিয়েছি একটা সরল, দেখবো কে কে ঠিক উত্তর দিতে পারো। সরলটা কে কে ঠিক করতে পারো দেখি। সরল সব সময় ফার্স্ট ব্র্যাকেট থেকে আমাদের শুরু করতে হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, এই ব্র্যাকেটটার আগে কাজ দিচ্ছি, -3 গুণ 6, এখানে তার মানে হবে -18, মাইনাস, তাহলে এইটুকু বাদ দিয়ে আমি লিখলাম -18, -18 প্লাস 12 তার মানে হবে -6, আর -6 গুণ 4 মানে হবে -24, তাহলে এই পার্টটুকু হচ্ছে -24। প্রথম পার্টটুকু দেখে এখানে একটা ভাগ চিহ্ন আছে, প্রথম পার্ট মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 যোগ 3 করলে হবে এর বদলে 11, আর 3 - 11 এর বদলে আমাদের দাঁড়ায় হচ্ছে -8, তাই তো। আর -8 এর সাথে -6 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 6 8 48, তাহলে 48 ভাগ -24, তাহলে মাইনাস থাকছে, 24 দুগুণে 48, তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি -2। অপশন নাম্বার বি -2 হয়ে গেল রাইট আনসার। আশা করি প্রত্যেকেই সরলটা করতে পেরেছিলে, খুবই সহজ একটা সরল আমাদের ছিল, ঠিক আছে। চল, 15 নাম্বার প্রশ্ন বলছে 12টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে লাভের পরিমাণ কত। আর এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, আমিও প্রচুরবার তোমাদের করিয়েছি এই টাইপটা, জলদি আনসার করবে। এটা কিন্তু আমি বেশি সময় দেব না, কারণ অনেকবার আমি করিয়েছি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এদের অনুপাত ডাইরেক্টলি আমরা লিখতে পারবো কি করে, বিক্রয় মূল্যে যেটা লেখা আছে সেটা আমরা ক্রয় মূল্যে লিখবো 8, আর ক্রয় মূল্যে যেটা লেখা আছে সেটা আমরা বিক্রয় মূল্যে লিখবো। তাহলে 8:12, মানে 4 দিয়ে ভাগ করলে 2:3, মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 1 টাকা। কার উপরে হয়েছে, 2 টাকায়, 1 টাকায় 2 টাকায় লাভ হয়েছে, তাহলে 100তে কত, 50%। উত্তর হয়ে যাবে 50% লাভ হয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, চলো চলে যাচ্ছি আমি 16 নাম্বার প্রশ্নে। আচ্ছা, এখানে 17 লেখা আছে, চিন্তার বিষয় নেই, এটা 16 নাম্বার হবে, এরপরে তোমাদের 17 নাম্বার প্রশ্ন আছে, এটা হবে 16 নাম্বার প্রশ্ন। 16, প্রত্যেকে 16 লিখে আনসার দেবে। কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 324 এবং 7, একটি সংখ্যা 42 হলে অপরটি কত। দেখা যাক কে কে উত্তর করতে পারে। লসাগু গসাগু চ্যাপ্টারের প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন, এটাও একটা সূত্র ধরে করতে হবে এবং সেই সূত্রটাও আমি তোমাদের অনেকবার বলেছি, এটা আসার সম্ভাবনা আছে এবং এটা ভালোভাবে মনে রাখতে। প্রচুর বার তোমাদেরকে বলেছি, যাদের এখনো মনে নেই তারা কিন্তু অবশ্যই আলাদা করে নোট ডাউন করো, যেগুলো পরীক্ষার আগে যে সূত্রগুলো দেখে যেতে হবে, যেগুলো মনে থাকছে না সেটা আলাদা একটা পেজে নোট ডাউন করো, তাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। সূত্রটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু গুণ গসাগু মানে 324 গুণ 7, সংখ্যা দুটোর গুণফলের মধ্যে একটা সংখ্যা 42, অপরটা জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, 42কে ভাগ করে দেবো। 6 7 42, 5 6 30, 4 6 24, তাহলে সংখ্যাটা হয়ে গেল 54। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। কি কাজে লাগালাম, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আশা করি সবার ক্লিয়ার হলো। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 18 নাম্বার প্রশ্ন, আবারও একটা দারুণ প্রশ্ন।
দেখি কে কে এর উত্তর করতে পারে। 37.5 এর মধ্যে কতগুলি 1/8 আছে, দেখি কে কে এই উত্তরটা করতে পারে। প্রত্যেককে আমি একটু টাইম দিয়ে দিচ্ছি। 18 নম্বর প্রশ্নের জন্য খুবই ভালো একটা প্রশ্ন এসেছে এবং অনেকেই কিন্তু এইরকম অঙ্ক পারবে না পরীক্ষায়, তাই জন্য এগুলো নিয়ে আসছি যাতে সব রকম অঙ্ক করার তোমরা জন্য তৈরি হয়ে যাও। তোমাদেরকে আমি প্রত্যেকটা অঙ্কের জন্য তৈরি করে দেবো যাতে পরীক্ষায় গিয়ে কোনো সময় তোমাদের এই সিচুয়েশন না আসে যে এই অঙ্কটা আমি দেখিনি, এটা পারবো না। ওকে, চলো। 37.5 এর মধ্যে কতগুলি 1/8 আছে? যারা আনসার করে ফেলেছো ভেরি গুড, আর যারা করতে পারোনি তারা দেখো 37.5কে আমরা যদি ভাঙাই তাহলে হয় 75/2। তাহলে এই টাইপের যখনই প্রশ্ন দেখবে যে কতগুলো এটা আছে, কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগ 1/8। তাহলে 75/2 ভাগ থাকলে গুণ চিহ্ন দেবো, উল্টে যাবে, 4 দুগুণি 8, 4 গুণ 75 করলে হয় 300। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 300টা 1/8 আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আমার 19 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। পরপর 5টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? একদম ট্রিকি একটা কোশ্চেন, মজার একটা প্রশ্ন বলতে পারো। দেখি কে কে উত্তর করতে পারে। প্রত্যেককে একটু টাইম দিচ্ছি, দেখি কে কে উত্তর করতে পারে। বলেছে পরপর 5টা জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সেম এই প্রশ্নটাতেও অনেকেরই মনে হবে না এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তো এটাই দেখো, এই যে গড়, এটা গড় চ্যাপ্টারের অঙ্কই না, এটা হচ্ছে একটু যাদের কমন সেন্স থাকবে সেই করতে পারবে। কেন? কারণ 5টা পরপর জোড় সংখ্যা, ধরো একটা জোড় সংখ্যা x, পরের জোড় সংখ্যাটা কি হবে? 2 বেশি হবে, কারণ আমরা কি জানি 2, 4, 6 এগুলো জোড় সংখ্যা মানে 2 করে যোগ হয়, তাহলে x + 2। তারপরের সংখ্যাটা হবে x + 4, আরো 2 যোগ হলো, তারপরেরটা হবে x + 6, তারপরেরটা হবে x + 8। তাহলে এই হচ্ছে 5টা সংখ্যা। বৃহত্তম সংখ্যা এটা, ক্ষুদ্রতম সংখ্যা এটা, এদের মধ্যে পার্থক্য কত? 8। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 8, আর এই গড়ের কোনো কাজ নেই। ঠিক আছে, অপশন নাম্বার ডি 8 হয়ে গেল রাইট আনসার। এটা একদম কমন সেন্স থেকে এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, চলো চলে যাচ্ছি। আচ্ছা, আগেরটা তো আমাদের ছিল, আমরা একটা নাম্বার চেঞ্জ হয়েছিল তাই জন্য 16, 17, 18, 19 এটা আমাদের হলো। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি আছে? রতনবাবু 500 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মিলে 1000 টাকা পান। কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে 1200 টাকা পাবেন? এটাও ভীষণ সিম্পল একটা প্রশ্ন, দেখি কে কে উত্তর করতে পারো। 500 টাকা রেখেছে, 1000 টাকা পেয়েছে। আচ্ছা, 500 টাকায় 1000 টাকা পাওয়া মানে কি? আবার 500 টাকা পেয়েছে, তার মানে 100% সুদ পাচ্ছে, তাই জন্য যে টাকা রেখেছে সেই টাকাই পেয়েছে। 100% সুদ পেয়ে যদি 1000 টাকা পায়, তাহলে 1200 টাকা যে রেখেছে সেও যদি 100% সুদ পেয়ে থাকে, 1200 টাকার হাফ কত? 600 টাকা, মানে সে 600 টাকা রেখেছিল, আরো 600 টাকা পেয়েছে, তাই 1200 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 600 টাকা। দেখো, কিচ্ছু আমি অঙ্ক করলাম না, জাস্ট জিনিসটা বুঝলাম কি ঘটনা ঘটেছে, উত্তর চলে আসলো অপশন নাম্বার বি, 600 টাকা। লাস্ট দেখা যাচ্ছে আমাদের 20 নাম্বার প্রশ্ন, লাস্ট কোশ্চেন, প্রত্যেকে উত্তর করো। এ এবং বি একই স্থান থেকে একই সময় একটি নির্দিষ্ট দূরত্বের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এ 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে বি এর 1 ঘন্টা আগে পৌঁছায়। এর গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা হলে গন্তব্যস্থল কত দূরে আছে? প্রত্যেকে করো। আর অঙ্ক মানে কিন্তু শেষ নয়, অঙ্কের পরে অন্যান্য বিষয়গুলো পরপর তোমাদের টেস্ট চলবে। এই ভিডিওটার মধ্যেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট দিতে পারবে, তো প্রত্যেকটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? এবং অ্যাট লাস্ট তোমার স্কোর কত হচ্ছে সেটাও জানাবে, আর সাবজেক্ট ওয়াইজ আলাদা করেও জানাবে যে কোন সাবজেক্টে তোমরা কত স্কোর করতে পারলে। কি আছে? আচ্ছা, এ বলেছে, এর গতিবেগ বলেছে 12, তাহলে এখানেও আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করতে পারি। এর গতিবেগ 12 আর বি এর গতিবেগ 10, এলসিএম করলে হয় 60, মানে মোট দূরত্ব ছিল 60, ভাগ করলে পাবো টাইম, এটা তো স্পিড, এটা ডিস্টেন্স, আর টাইম পাবো হচ্ছে 60 ভাগ 12 5, 60 ভাগ 10 6। তো দেখতে পাচ্ছি বি এর সত্যি 1 ঘন্টা বেশি সময় লেগেছে, যেটা এখানেও বলা ছিল। তার মানে এখানে যা যা আমরা ধরে নিয়েছি সেটা সঠিক। তাহলে দূরত্ব কত?
60, আমাদের তুলনা করার আর দরকারই পড়লো না। অপশন নাম্বার বি 60 কিলোমিটার হয়ে গেল আমাদের রাইট আনসার। যদি এখানে অন্য কিছু আসতো তাহলে আমি তুলনা করতাম পারতাম যে এটা মানে হচ্ছে 1, তাহলে 60 মানে কত। যেহেতু এখানে ডাইরেক্টলি 1 চলে এসেছে আর তুলনা করার প্রয়োজন নেই, 60 হয়ে গেল আমাদের রাইট আনসার। আর তার সাথে বলে রাখবো, তোমরা যারা এই মক টেস্টগুলো দিতে চাইছো, অলরেডি বলে দিয়েছি মক টেস্ট নোটস সব আমরা এক জায়গায় রেডি করে দিয়েছি তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য। তো তার জন্য তোমরা যোগাযোগ করো 9088890010, এই নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো, 9088890010, এই নাম্বারে যোগাযোগ করো। 299-এ তোমরা পুরোটা পেয়ে যাবে। আর এর সাথে বলবো যে আমাদের অঙ্কের 20টা কোশ্চেন তো শেষ, এবার তোমাদের পরপর শুরু হয়ে যাবে নেক্সট টপিক, মানে নেক্সট রয়েছে রিজনিং, আর এইভাবেই চলতে থাকবে তোমাদের টেস্ট। তো প্রত্যেকে পুরো টেস্টটা দাও। আর আজকে অঙ্কের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো সেটা আলাদা করে অবশ্যই বলবে যে অঙ্কের প্রশ্নটা তোমাদের কেমন লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে, আর তোমরা টেস্টটা দিতে থাকো। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর মক টেস্ট সেশন। তো WBSSC গ্রুপ সি এর যে মক টেস্টটা তোমাদের শুরু করা হয়েছে, তো সেটার কিন্তু ম্যাথ পার্টটা তোমরা জাস্ট কমপ্লিট করলে। এবার আমরা রিজনিংয়ের পার্টটা কমপ্লিট করব। তো এই রিজনিং সেকশানে যে 10টা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, সেরকমই 10টা কোয়েশ্চেন আমরা কিন্তু এই মক টেস্টের মধ্যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তবে আমার এখানে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে যে যেহেতু এটা একটা মক টেস্ট চলছে এবং তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করানো আছে, ঠিক আছে, সেহেতু এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আগে তোমরা ট্রাই করবে, তারপর কিন্তু আমি সেই হিসেবে তোমাদেরকে আনসারগুলো করিয়ে দেবো। দেখো, আমি যখন এই প্রশ্নটায় আসবো তোমরা পজ করবে ভিডিওটাকে পজ করে তোমরা আগে আনসার করো। আনসার করে তোমাদের যেটা আনসার আছে সেটা কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সব ঠিকঠাকভাবে জিনিসটাকে সলভ করতে পারছো কিনা, তাই না? তো ধরে নাও রিজনিংয়ের যদি তোমরা কোয়েশ্চেন করো, আমি কোয়েশ্চেন নাম্বারগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ রিজনিংয়ের মধ্যে কিন্তু 1 নম্বর থেকে আবার শুরু হয়েছে, ঠিক আছে, অর্থাৎ নাম্বার কিন্তু কন্টিনিউ হয়নি। তাহলে রিজনিংয়ের কীভাবে আনসার দেবে, আর লিখবে, আর লিখে 1 নম্বর লিখবে, লিখে তোমার যেটা আনসার সেটা তোমরা এখানে কিন্তু টাইপ করে দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে রিজনিংয়ের 1 নম্বরের আনসার তোমরা এটা দিচ্ছ। বোঝা গেল? তাহলে স্ক্রিনে তোমাদের প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে, নিচের যেই শব্দটি বাকি শব্দগুলির সাথে কম সম্পর্কযুক্ত সেটি নির্বাচন করো। অর্থাৎ অড ওয়ান আউট আমরা করেছিলাম, সেই অড ওয়ান আউটের একটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তো দেখো, তোমরা চেষ্টা করো, তোমরা ভাবো এটার উত্তর কি হতে পারে এবং সেটা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাও। এবার আমি চলে আসছি তোমাদের জন্য উত্তর এবং উত্তরের কারণ নিয়ে। দেখা যাক কি বলছে। শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবস্থাপক। দেখো, এটার উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ব্যবস্থাপক। কেন? কারণ শিক্ষক, ডাক্তার, আইনজীবী এইগুলো কিন্তু একটা প্রপার প্রফেশন মানুষের, তাই না? এবার ব্যবস্থাপকটা কি? ব্যবস্থাপনা তো অনেক কিছুর হতে পারে, তাই না? অনেক কিছুর ব্যবস্থা করতে পারে মানুষ। তো সেই হিসেবে দেখতে গেলে এই তিনটের সাথে কম সম্পর্কযুক্ত কিন্তু এখানে ব্যবস্থাপক শব্দটাই রয়েছে, তাই এখানে আমার ব্যবস্থাপকটা কিন্তু উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তো দেখলে আমরা একটা কোয়েশ্চেন অলরেডি সলভ করে ফেললাম। এবার আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে। কি বলছে, ভারতের সঙ্গে যদি আম সম্পর্কযুক্ত হয় তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের অপশানের মধ্যে কি রয়েছে বলো। খুব সোজা, খুব সোজা। নিউজিল্যান্ডের মানে কি বলা হয় সেই জিনিসটা যদি একটু তোমরা মনে করে দেখো, তাহলে যারা স্পেশালি ক্রিকেট খেলা দেখো তারা হয়তো জানো অনেক সময় তাদেরকে কিউই বলে ডেকে থাকে, তাই না? তো সেই হিসেবে নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্কযুক্ত কে হয়ে যাচ্ছে এখানে? অপশন বি, কিউই। তো চলো এবার আমরা দেখে নিই 3 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো 3 নম্বর প্রশ্নটা একটু নিজেরা আগে চেষ্টা করো, এটা একটা পাজলের কোয়েশ্চেন, তোমরা বুঝতেই পারছো। কি বলেছে, এ বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে খাটো। তাহলে এ লম্বা কার থেকে? বি এর থেকে, কিন্তু এ আবার খাটো কার থেকে? সি এর থেকে খাটো। খুব ভালো কথা, লিখে নিলাম। তারপর কি বলছে, ডি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে খাটো। ডি কার থেকে লম্বা? এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে খাটো। তার মানে ডি এখানে বসবে এর ওপরে, আবার সি এর থেকে যেহেতু খাটো বলেছে তাই সি এর নিচে ডি বসবে। চলো আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। তার মানে জিনিসটা কী রকম দাঁড়ালো, সি ডি এ বি, এই হচ্ছে দাঁড়ালো আমার অ্যারেঞ্জমেন্টটা আপাতত, ঠিক আছে। তারপর কি বলছে আমাকে, তারপরে বলছে ই সবার থেকে লম্বা, তাহলে মাঝখানে কি?
ই যদি সবার থেকে লম্বা হয় তাহলে মাঝখানে কে রইল, আমার মাঝখানে রইল ডি, তাহলে এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি ডি। আশা করি তাহলে বুঝতে পারলে তোমরা। চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। চলে আসলাম 4 নম্বর প্রশ্নে। তো দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা একটা প্রপোজিশন বা সিলক্সের কোয়েশ্চেন যেরকমটা তোমাদেরকে শেখানো হয়েছিল। তো চেষ্টা করো নিজেরা, তার সাথে সাথে আমিও কিন্তু সলভ করতে থাকি তোমাদের জন্য। তো দেখা যাক 4 নম্বর প্রশ্নে কি বলছে। বলছে সকল রাজনীতিবিদ হলো সৎ, সকল রাজনীতিবিদ কি বলছে, সৎ হবে। তাহলে এই লিখলাম, অর্থাৎ কি করতে হবে, পুরো রাজনীতিবিদটা কোথায় চলে আসবে, সতের ভেতরে চলে আসবে। তারপর কি বলছে, সকল সৎ হলো সঠিক, পুরো সৎটা কিসে চলে যাবে, সঠিকের ভেতরে চলে যাবে। তাহলে এই আমি পুরো সৎটাকে সঠিকের ভেতরে দিয়ে দিলাম। এবার এখান থেকে সিদ্ধান্ত কি বলছে, কিছু সৎ হলো রাজনীতিবিদ, কিছু সৎ রাজনীতিবিদ। দেখো অবশ্যই সতের এই পোর্শনটুকু তো রাজনীতিবিদের ভেতরেই রয়েছে, তাই না, তার মানে এটা ঠিক। তারপর কি বলছে, কোনো সৎ রাজনীতিবিদ নয়, বলছে কোনো সৎই রাজনীতিবিদ নয়। বাট তুমি এখানে দেখতে পাচ্ছ যে কিছু সৎ তো রাজনীতিবিদ, তাই না, তুমি এখানে দেখতে পাচ্ছ যে কিছু সৎ রাজনীতিবিদ। তাহলে তুমি কি করে বলতে পারো যে কোনো সৎ রাজনীতিবিদ নয়, কারণ রাজনীতিটা তো টোটালটা সতের ভেতরে রয়েছে। তারপর আমি কি বলেছিলাম, যখন আমি শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে সৎ আর রাজনীতিবিদের মধ্যে যদি ক্রস সাইন থাকে তাহলে আমি এটাকে ট্রু করতে পারবো, বাট এখানে তো ক্রস সাইন নেই, আমি এটাকে ট্রু করতে পারবো না। তার মানে কি, প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল। 3 নম্বর কি বলছে, কিছু সঠিক হলো রাজনীতিবিদ। দেখো সঠিক তো এই পুরোটা, এবার এই পুরো সঠিকটার ভিতরে এইটুকু রাজনীতিবিদ রয়েছে। এবার তার মানে কি, এইটুকু রাজনীতিবিদটা সঠিকের মধ্যে পড়ছে, তাই তো। তো সেইটা কি হচ্ছে, তার মানে এই যে সঠিকের এই পোর্শনটুকু এরা কি, এরা অবশ্যই রাজনীতিবিদ পড়বে, কারণ রাজনীতিবিদটা সঠিকের মধ্যেই রয়েছে। সেই হিসেবে দেখতে গেলে 3 নম্বরটাও ঠিক। তাহলে এখানে কি ঠিক হলো, 1 এবং 3 ঠিক। কোথায় রয়েছে, এই যে সিদ্ধান্ত 1 এবং 3 হলো সত্য। তো দেখো আমরা 4টে কোয়েশ্চেন করে ফেললাম। এবার আমি চলে আসছি 5 নম্বর কোয়েশ্চেনে। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে একটু তোমাদেরকে বলে দিই, পরীক্ষা তো প্রায় চলেই এসছে, অনেকেই আমাদের এখান থেকে নোটস পারচেস করেছো বা এখনও করোনি। দেখো নোটসের সঙ্গে সঙ্গে আমরা স্পেশালি কিন্তু গ্রুপ সি এবং ডি এর মক টেস্টও প্রোভাইড করছি, ঠিক আছে। এই মক টেস্টের মধ্যে গ্রুপ সি এর 5টা এবং গ্রুপ ডি এর 5টা কিন্তু থাকবে এই নোটস প্যাকটার মধ্যে। তার সঙ্গে তোমরা অ্যাডিশনাল কি পেয়ে যাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস পেয়ে যাচ্ছ, সব কিছু নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ মান্থ ওয়াইজ, অ্যারিথমেটিক, ইংলিশ, রিজনিং সব কিছু প্রপার প্র্যাকটিস সেটস এবং নোটস পেয়ে যাচ্ছ। তো যদি তোমরা পরীক্ষার আগে লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে প্র্যাকটিস সেটগুলো নিতে চাও বা মক টেস্টগুলো দিতে চাও, তাহলে অবশ্যই আমাদের 9088890010 নাম্বারে যোগাযোগ করো। কি করে কিনতে হবে এই জিনিসগুলো বা কী করে তোমরা পিডিএফটা পেতে পারো সেটা কিন্তু আমরা তোমাদেরকে তাহলে গাইড করে দেবো। চলে আসছি পরবর্তী প্রশ্নে, একদম সোজা একটা প্রশ্ন। দেখো একটা কি পিকটোরিয়াল সিরিজের প্রশ্ন এটা আমরা বলতে পারি, তাই না। কি বলছে, এখানে যদি একটা আয়না রাখা হয় তাহলে আয়নাতে এইটার ছবিটা কিরকম দেখতে লাগবে, এই 4টে অপশনের মধ্যে থেকে। তো তোমাদেরকে আমি কি শিখিয়েছিলাম, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যখনই আয়না রাখা হোক না কেন বা জল রাখা হোক না কেন, যেই দিকে রাখা হবে সেই দিকের হিসেবে জিনিসটা উল্টে যাবে। উল্টে যাবে মানে এইখানে যেটা এইটা দিয়ে শেষ হয়েছে এই পাশে এইটা দিয়ে শুরু হবে, অর্থাৎ এইখানে আমার ডান দিকে যে আমার দেখো সার্কেলটা কীরকম আসবে, এই একটা সার্কেল আসবে এখানে, তারপর এখানে এই আর একটা সার্কেল আসবে। এবার এই প্রথম সার্কেলটায় কোনটা আসবে, এই দিকে রাখাটা আসবে, মানে এই সার্কেলটায় হচ্ছে এরকম একটা বক্স আঁকা আসবে। এটুকু ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার ডান দিকের সার্কেলে বক্স আঁকা কোনটায় আছে, এটায় কি আছে না, এটায় নেই মানে এটা হবে না, এটা হতে পারে, এটায় নেই মানে এটাও হবে না, এটা হতে পারে। এবার তুমি আমাকে বলো যে এই যে 2 নম্বর আর 4 নম্বর যেটা উত্তর হতে পারে এর মধ্যে ডিফারেন্স কোথায় আছে, বলো তো কোথায় ডিফারেন্স আছে। এর মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে ত্রিভুজ দুটোতে। দেখো একটা ত্রিভুজের মুখটা নিচের দিকে আর একটা ত্রিভুজের মুখটা ওপরের দিকে, তাহলে কোনটা অ্যাকচুয়ালি হবে সেটা আমি দেখে নিই। দেখো এইখানে ত্রিভুজ যেটা রয়েছে এরকম নিচের দিকে রয়েছে, তার মানে ত্রিভুজটা কি হবে, এই পাশে নিচের দিকেই মুখ থাকবে, তাই না। কারণ এই রকম ত্রিভুজকে যদি তুমি উল্টে দাও তাহলে ত্রিভুজটা তো এরকমই থাকবে,
অর্থাৎ উপরের দিকে ত্রিভুজের যে মুখ আছে সেটা কিন্তু হবে না, হবে হচ্ছে নিচের দিকে যেই ত্রিভুজটার মুখ সেটা। তাহলে এখানে তোমার উত্তর কি হয়ে গেল? অপশান বি 2 নম্বর। বুঝতে পারলে? খুব ইজি ছিল বিষয়টা। এবার আমি চলে আসছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। দেখো কি বলছে, PQRST এর মধ্যে প্রত্যেকের ওজন আলাদা আলাদা। ঠিক আছে, ভালো কথা। শুধুমাত্র আচ্ছা, আর শুধুমাত্র টি এর থেকে ভারী। তাহলে আর ভারী কার থেকে? শুধুমাত্র টি এর থেকে। আর ভারী কার থেকে? শুধুমাত্র টি এর থেকে। তার মানে কি, আর যদি শুধুমাত্র টি এর থেকে ভারী হয় তার মানে আর এর নিচে শুধুমাত্র টি থাকবে। তাহলে টি এর পজিশন কত হবে? 5 জনের মধ্যে 5 নম্বরই হবে। আর আর এর পজিশন তাহলে কত হয়ে যাবে? 4 নম্বরই হয়ে যাবে, তাই তো? এবার তারপর কি বলছে, এবং পি কিউ এর থেকে হালকা। এবার দেখো এর নিচে আর কিছু হবে না, কারণ 4 নম্বর আর 5 নম্বর পজিশন আমি পেয়ে গেছি, যা হবে এবার এর ওপরে হবে। এরপর বলছে পি কিউ এর থেকে হালকা, তার মানে কি পি হালকা, অর্থাৎ পি নিচে হবে। কার নিচে হবে? কিউ এর নিচে হবে, কারণ কিউ এর থেকে পি হালকা, তাই তো? এবার কি বলছে, এদের মধ্যে সবচেয়ে ভারী কে? যেখানে এস সব থেকে ভারী নয়। তার মানে কি বলছে, দেখো 4, 5-এর ওপরে কটা আমার পজিশন আছে? 1, 2, 3, এই 3টে তো পজিশন আছে। এবার এই 3টে পজিশনের মধ্যে 2টো পজিশনে যে কোনোতে কিউ আর পি বসবে। এবার তার সঙ্গে তোমাকে বলে দিয়েছে 1 নম্বরে এস বসবে না। তাহলে 1 নম্বরে যদি এস না বসে, এস কোথায় বসবে? 1-এর নিচে বসবে যে কোনো জায়গায়। এবার তার মানে কি, এস এখানে কিউ এর ওপরে যাওয়া পসিবল নয়। এস তাহলে কোথায় বসবে? কিউ এর নিচে এখানে বসতে পারে, কিউ আর পি এর মাঝখানে, পি এর নিচে এখানে এস বসতে পারে, যে কোনো জায়গায় বসুক না কেন 1 নম্বরে বসবে না। তার মানে কি, এস সব থেকে ভারী নয়। তাহলে 1 নম্বরে কে বসে রইল? তার মানে তোমার কিউ বসে রইল। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? অপশান এ কিউ। বোঝা গেল? খুব সুন্দর একটা প্রশ্ন ছিল তোমাদের জন্য, একটু ঘুরিয়ে দেওয়া বাট ইজি। চলে আসছি আমি পরের প্রশ্নে। কি বলছে দেখো, যেই বর্ণমালার গ্রুপ আলাদা সেটাকে বেছে নিতে বলছে। ঠিক আছে, এর মধ্যে কোনটা আলাদা সেটা আমাদেরকে বাছতে বলছে। দেখো চেষ্টা করো, 4টে অপশান রয়েছে তোমাদের সামনে, চেষ্টা করে দেখতে থাকো হয় কি না, না হলে আমি বোঝাচ্ছি, দেখা যাক। ওকে, দেখি কিভাবে করেছে। আর থেকে ইউ কি করে আসছে বলো? আর এস টি ইউ মানে +3 করে, সবকটায় কি +3 হচ্ছে সেটা আমি দেখে নিই। তাহলে জি এইচ আই জে মানে এটাতেও +3, ওয়াই জেড এ বি মানে এটাতেও +3, এন ও পি বাট এটাতে কিন্তু কি হয়েছে? +2 হয়েছে। তাহলে সবকটায় হলো +3, এটায় হলো কিন্তু +2। তাহলে আলাদা কে হলো? ডি আলাদা হলো না। তাহলে এখানে ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। বোঝা গেছে সকলে? চলো চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলে রাখি, যারা যারা বিভিন্ন পরীক্ষা, সরকারি চাকরির যেরকম ব্যাংক, এসএসসি, রেল বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করছো, আমাদের কিন্তু 2টো অফলাইন সেন্টারও রয়েছে, একটা কলকাতাতে রয়েছে এবং একটা বারাসাতে রয়েছে। তো তোমরা যদি এর নিয়ার বাই কোনো প্লেসেসে থাকো এবং অফলাইন সেন্টারে আমাদের কাছ থেকে এসে পড়তে চাইছো, তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কোনটা কোন সেন্টারের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে কিন্তু একদমই ভুলো না। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 5-এর সাথে 124 কানেক্টেড, তাহলে সেই হিসেবে 7-এর সাথে কে কানেক্টেড হবে বলো তো? দেখো একটু চিন্তা করে দেখো, একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলেই বুঝতে পারবে তোমরা। আমি একটু দেখে নিই এটা। হ্যাঁ, ঠিকঠাকই এগোচ্ছি। 8 নম্বর প্রশ্ন, 5-এর সাথে 124 কানেক্টেড। কি করে 5-এর সাথে 124 কানেক্টেড একটু দেখে নেওয়া যাক। দেখো 5-এর কিউব কত? তুমি যদি 5-এর কিউব করো তাহলে হয় হচ্ছে 125। বাট 125 থেকে 124 কি করে আসছে? 1 মাইনাস করেই 124 চলে আসছে। এবার সেমভাবে যদি তুমি 7-এর কিউব করো তাহলে হয় কত বলো তো? 343। বাট তুমি তো 343 আনসার করতে পারবে না, তোমাকে সেখান থেকে কি এইটার মতো 1 মাইনাস করতে হবে। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে তখন বলো তো? 342। তাহলে এটার ঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি 342। বোঝা গেছে সকলে? চলে আসছি পরবর্তী প্রশ্নে।
আবার একটা খুব সুন্দর পিক্টোরিয়ালের প্রশ্ন, দেখো সব কিছু কিন্তু আমি করিয়ে দিচ্ছি, কিন্তু 9 নম্বর প্রশ্নের উত্তর আমি করাবো না, কারণ পিক্টোরিয়ালের আই গেস একটা বা দুটো কোয়েশ্চেন আমি এর আগে করালাম। এইটা তোমাদের জন্য কিন্তু প্রপার মক টেস্টের পরীক্ষা, ঠিক আছে? 9 নম্বর প্রশ্নের উত্তর তোমরা করবে এবং তোমরা করে আমাকে জানাও যে রিজনিংয়ের 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো আশা করি এটা অনেকেই করে ফেলেছো এবং কমেন্ট করে ফেলেছো। আমি চলে আসছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন এবং রিজনিং সেকশনের আজকের লাস্ট প্রশ্ন, কারণ 10টা করেই রিজনিং থাকে আমি তোমাদেরকে বললাম। তো দেখো কি বলছে, সকল ফল হলো সবজি। ভালো কথা, চলো আঁকা যাক। সকল ফল হলো সবজি, ঠিক আছে, মানে পুরো ফলটা সবজির ভেতরে থাকবে। তারপর বলছে সকল কলম হলো সবজি, সকল কলমও কি হবে, সবজি হবে। তাহলে কলমকেও সবজির ভেতরে দিয়ে দিলাম। এরপর বলছে সকল সবজি হলো বৃষ্টি, পুরো সবজিটা কার ভেতরে চলে আসবে, বৃষ্টির ভেতরে, কারণ বলে দিয়েছে সকল সবজি হলো বৃষ্টি। এবার তোমাকে সিদ্ধান্ত দিচ্ছে, কি বলছে, সকল ফল হলো বৃষ্টি, সব ফল কি বৃষ্টি? অবশ্যই বৃষ্টি, কারণ পুরো ফলটা তো বৃষ্টির সার্কেলের ভেতরেই রয়েছে, তাই না? তার মানে এটা সত্যি। এরপর বলছে কি, সকল কলম হলো বৃষ্টি, পুরো কলমটা দেখো বৃষ্টির সার্কেলের ভেতরেই রয়েছে কলমটাও, তার মানে এটাও সত্যি যে সকল কলম হলো বৃষ্টি। তারপর কি বলছে, কিছু বৃষ্টি হলো সবজি, কিছু বৃষ্টি হলো সবজি। এবার দেখো বৃষ্টি তো পুরোটা, এবার তার মধ্যে সবজি কোথায় রয়েছে, এই জায়গাগুলোতে সবজি রয়েছে, তাই না? মানে সবজিটা এই পোর্শনটুকুর বৃষ্টিকে ক্যাপচার করে রয়েছে, তার মানে কি এই বৃষ্টিটুকু কি হলো, সবজিই তো হলো, তাই না? তার মানে এটাও সত্যি। তাহলে এটা কি হয়ে যাবে, অপশান ডি, সবকটি সিদ্ধান্তই সত্য। তো এরপরে তোমাদের এখনো জিএস এবং ইংলিশের সেকশনটা বাকি রয়েছে, তো সেটা তোমরা দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেম প্রসেসে আরও কোনো পরীক্ষার জন্য আরও কোনো ভিডিও দরকার আছে কিনা তোমাদের, সেটাও আমাদেরকে জানাবে। পরীক্ষা খুব শীঘ্রই চলে আসলো, সকলে খুব ভালোভাবে পরীক্ষা দিও, ভালো করে এই কটা দিন পড়াশুনো করো। অল দ্য বেস্ট সকলকে। এসে গেছি আমরা ইংলিশ সেকশনে, অ্যান্ড অবভিয়াসলি ইংলিশের পরে আমরা জিএস সেকশনেরও কোশ্চেন দেখবো, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি এন্টারলি আ মক পেপার বলতে পারিস, তাই তো? তো চলো আও ইংলিশ সেকশনের প্রথম কোশ্চেনটা দেখে নিই। কি বলছে, দ্য বার্বার ওয়াজ আ মোস্ট লোকুয়েশিয়াস ম্যান। ওকে, দ্য বার্বার ওয়াজ আ মোস্ট লোকুয়েশিয়াস ম্যান, ঠিক আছে? বলেছে কি এই পার্টের অপোজিট বলতে, এই ওয়ার্ডটা লোকুয়েশিয়াস। লোকুয়েশিয়াস কথাটার মানে হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লোকুয়েশিয়াস? লোকুয়েশিয়াস কথাটার মানে হচ্ছে যে নাকি প্রচণ্ড বেশি কথা বলে। ওকে, যারা আমার ক্লাস করেছিস জানিস তারা এই ওয়ার্ডটারই সিনোনিম যেটা হয় সেটা হচ্ছে গ্যারিউলাস, যে প্রচণ্ড বেশি কথা বলে। ওকে, গ্যারিউলাস, LOUS, ওকে, গ্যারিউলাস বলেছিলাম তাকে। আর যে প্রচণ্ড বেশি কম কথা বলে আছে, অ্যান্টোনিম বলেছে এই ওয়ার্ডটা। তো অ্যান্টোনিম আমি কি নিতে পারি? অবভিয়াসলি আমি রিজার্ভ নিতে পারি, রিজার্ভ যে কম কথা বলে, তাই না? কিন্তু দেখে নেই রিজার্ভ ওয়ার্ডটা কি হচ্ছে, এটা খুব নর্মাল ওয়ার্ড, অনেক কিছুতেই রিজার্ভ হতে পারে। কিন্তু মেইনলি আমি যদি কথা বলি যে স্পিচে রিজার্ভ, মানে কথা কম বলে, কথাতে যদি কেউ রিজার্ভ হয় তাহলে সেই লোককে আমরা বলে থাকি टैसीटर्न। ओके, हाँ बेटा, ऑब्वियसली उस लोग को हम क्या बोलते हैं, टैसीटर्न। ओके, মানে যে নাকি প্রচণ্ড কম কথা বলে। আর তার সিনোনিম আবার এটাও বলতে পারি, প্রিসাইজ বলতে পারি, প্রিসাইজ। ওকে, অ্যান্ড রিজার্ভ তো হবেই। রিজার্ভ অনেক কিছুতে হতে পারে, কিন্তু লোকুয়েশিয়াস কথাটার মানে হচ্ছে যে প্রচণ্ড বেশি কথা বলে, কথার সাথে যেহেতু আছে তাই জন্য অ্যান্টোনিমটা আমি কি নিলাম, ট্যাসিটার্ন নিলাম। ওকে, চলো, বহুত আচ্ছা। আরও একটা সিনোনিমও বলতে পারি যে কম কথা বলে, তার হয় ল্যাকোনিক। কি স্যার? ল্যাকোনিক। কিন্তু ল্যাকোনিক ওয়ার্ডটা নেই, ট্যাসিটার্ন দিয়েছে, আমি এটাই নেব, ঠিক আছে? চলো আও, বহুত আচ্ছা। ওকে, তো আর আগে দেখে, আচ্ছা আরও একটা ওয়ার্ড বলি, যে প্রচণ্ড বেশি কথা বলে সে তো লোকুয়েশিয়াস হয়, সে গ্যারিউলাস হয়, তাকে আমি এই কথাটাও বলতে পারি, চ্যাটার বক্স। ওকে, সারাদিন চটপট চটপট করতে থাকে, ইজ চ্যাটার বক্স, ঠিক আছে? चलो आओ, बहुत अच्छा। ओके, सो द आंसर इज टैसिटर्न। ओके, কি বলেছে, দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুথড আস। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, বলেছে কি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, আন্ডারলাইন ওয়ার্ডটাই তো নেই, জেনে রাখ, আমি বলে রাখি আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে এইটা, এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন ছিল, ঠিক আছে? আমি বক্স করে দিয়েছি। বলছে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস কোন ওয়ার্ড দিয়ে করতে পারবো, ঠিক আছে?
এবার দেখ অ্যান্ড আছে, অ্যান্ড আমরা জানি আগে পরে সব সময়ের জন্য ব্যালেন্স করে। তো অ্যান্ডের আগের যেটা বলবে অ্যান্ডের পরেও টু সাম এক্সটেন্ট সেম সিমিলার হওয়া দরকার, তাই না? অবশ্যই। এবার এই ট্র্যাঙ্কুইলিটি এই ওয়ার্ডটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রচণ্ড শান্ত বা প্রচণ্ড চুপচাপ বা প্রচণ্ড সিরিন যাকে বলতে পারি। ট্র্যাঙ্কুইলাইজার নাম শুনেছি? হ্যাঁ, ট্র্যাঙ্কুইলাইজার নাম শুনেছি। ওই বন্য জন্তুর গায়ে দেওয়া হয় না যাতে সে শান্ত হয়ে যায়, ট্র্যাঙ্কুইল, হ্যাঁ না? তো ওই রিলেটেড কোনো ওয়ার্ড হবে। আর ওই রিলেটেড কোনো ওয়ার্ড, হোলিনেস তো পবিত্র হয়ে গেল, টেন্ডারনেস নরম হয়ে গেল, সিকিউরিটি রিলেটেড নেই, এই ওয়ার্ডটা নিতে পারি ইকুইনিমিটি। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকুইনিমিটি? ইকুইনিমিটি কথাটার মানে হচ্ছে ওই ট্র্যাঙ্কুইলিটি, ওকে? কাম যাকে বলি, খুব কম্পোজড বলতে পারি, কম্পোজড ইয়া তো কাম বলতে পারি, ঠিক আছে? কাম অ্যান্ড কম্পোজড, সেই ওয়ার্ডটাই হচ্ছে ইকুইনিমিটি। অ্যান্ড দ্যাট ইজ দি আনসার অবভিয়াসলি, ওকে? আচ্ছা, হোলিনেস কথাটার মানে হচ্ছে কি? হোলিনেস কথাটার মানে হচ্ছে পবিত্র। তার সিনোনিম আমি বলতে পারি, তার সিনোনিম আমি কি বলতে পারি? হোলিনেস পবিত্র, বা তার সিনোনিম বলতে পারি, তার মিনিং সিমিলার মিনিং বলতে পারি পায়াস, ওকে? পায়াস। চলো आओ, बहुत अच्छा। নেক্সট থেকে নেক্সট, এটা কি দিয়েছে? এটা দিয়েছে একটা ইডিয়মসের ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাব। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাব, ওকে? এই কথাটার মানে হচ্ছে ইলোকুয়েন্ট স্পিকার, যে প্রচণ্ড ভালো কথা বলতে পারে, ঠিক আছে? বা অরেটার বলতে পারি, অরেটার যে খুব সুন্দর কথা বলে, তাই না? যার কথা শুনতে ইচ্ছা করে, বা তাকেই বলতে পারি ওয়ান হু ইজ আ অরেটার, হি হ্যাজ গট হোয়াট? হি হ্যাজ গট দ্য গিফট অফ দ্য গ্যাব, মতলব হি হ্যাজ দ্য ফ্লুয়েন্সি অফ স্পিচ, খুব সুন্দর কথা বলে বা দারুণ কথা বলে, ওকে? চলো आओ, बहुत अच्छा। আরও একটা ওয়ার্ড বলতে পারি ডেমাগগ হয়, ডেমাগগ কখন হবে? সুন্দর কথার মধ্যে দিয়ে যদি কেউ ম্যানিপুলেট করতে পারে তখন তাকে বলি ডেমাগগ, ঠিক আছে? মেনলি পলিটিশিয়ানস লোকজন হয় বেশি, কথার মধ্যে দিয়ে ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে? হি ইজ ডেমাগগ, ওকে? দেয়ার ইজ আ ফাইন লাইন বিটুইন অরেটার অ্যান্ড আ ডেমাগগ, ওকে? প্রচণ্ড কম ডিফারেন্সই থাকতে পারে, প্রায় দুজনই একও হয়ে যেতে পারে কখনো, ঠিক আছে? तो जो भी हो बेटा, दिस इज वर्ड, दिस इज एन इडियम्स। वो क्या है? द गिफ्ट ऑफ द गैब, उसका मतलब होता है बेटा फ्लुएंसी ऑफ स्पीच। टू सी एन आई टू आई, ओके? एन आई टू आई, ओके? अच्छा, टू सी आई टू आई, ओके? हाँ, एग्जैक्टली, ओके? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কারোর সাথে সহমত প্রকাশ করা। তুইও একটা জিনিস দেখে ওকে বললি, চোখে এরকম করে ড্রপ করে, আমিও চোখ ড্রপ করে ওকে বললাম, মানে কি আমরা সহমত প্রকাশ করলাম। তো এটা কি হয়? এগ্রি বলতে পারি, এগ্রি উইথ সামওয়ান, ওকে? किसी के साथ मान लेना, किसी के साथ সহমত প্রকাশ করা তাকে বলি, ওকে? বাট গান্ধীজির একটা কথা আছে, শুনেছিস? অ্যান আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, হ্যাঁ না? অ্যান আই ফর অ্যান আই, ওই কথাটার মানে কি? ওই কথাটার মানে হচ্ছে ওই যুদ্ধর কথা বলছে। তুই যদি আমার একটা চোখ খুবলে নিলি, আমিও তোর খুবলে নিলাম, সে তার খুবলে নিল, আলটিমেটলি কী হবে? পুরো জায়গা, পুরো ওয়ার্ল্ড অন্ধ হয়ে যাবে, তাই না? ওকে? সো দ্যাট ইজ আই ফর অ্যান আই, ওকে? কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে সি আই টু আই। এই কথাটার মানে হচ্ছে কারোর সাথে সহমত প্রকাশ করা, এগ্রি উইথ সামওয়ান। আর এই এগ্রি কথাটার সিনোনিম আমি বলতে পারি অ্যাকনলেজ বলতে পারি, ACKNOWLEDGE, অ্যাকনলেজ কথাটার মানে হচ্ছে কারোর সাথে এগ্রি করা। কনসিড বলতে পারি, CONCED, কনসিড, ওকে? আরেকটা ওয়ার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিড। এই ওয়ার্ডটাও আগে লেখানো আছে, একটু মাথায় রাখিস, ACC, ওকে? ACCEDE, অ্যাসিড, नॉट दैट ACID, दैट इज तेजाब, ओके? एसिड का मतलब होता है बेटा, बोलो, मतलब होता है मान लेना, ओके? किसी के साथ किसी को एक्सेप्ट करना, एग्री करना, ओके? दे डिस्कस्ड अबाउट द मैटर, এটা আমরা পড়েছিলাম দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ অফ সার্টেন প্রেপোজিশন, এরকম একটা কনসেপ্টে যখন প্রেপোজিশন পড়েছিলাম, উই স্টাডিড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ অফ সার্টেন প্রেপোজিশন। আর ওখানে আমরা পড়েছিলাম ডিসকাস তো কারোর সম্বন্ধেই করা হয়, তাই না? তো সেই ওয়ার্ডের সাথে কোনোদিন অ্যাবাউট হয় না, ওকে? অ্যাবাউট হয় না। এরকম আরও কিছু ওয়ার্ড বলেছিলাম, সেটা ছিল হচ্ছে ডেসক্রাইবের সাথেও কোনোদিন অ্যাবাউট হয় না। আমরা বলে দিই হি ডেসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার, হি ডেসক্রাইবড দ্য ম্যাটার, এটা বলতে হবে। এক্সপ্লেইন, ওকে? ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট দ্য বিগ ব্যাং থিওরি? হবে না। ক্যান ইউ এক্সপ্লেইন দ্য বিগ ব্যাং থিওরি? এক্সপ্লেইনের সাথেও অ্যাবাউট হয় না, ওকে? ডিসকাসের সাথেও কি হয়? অ্যাবাউট হয় না। তো সেন্টেন্সটা কি হলো?
এটা দে নয়, এটা দা নয় দে হবে। দে ডিসকাস দ্য ম্যাটার, ওকে, ডিসকাসের সাথে অ্যাবাউট বসে না, সি ইজ দি আনসার। Many men sailed for Australia in quest of gold, ওকে, ইন কোয়েস্ট অফ, এটাও একটা আমি বলতে পারি একটা ওয়ার্ডের ইডিয়ামস নয়, আচ্ছা চলো ইন কোয়েস্ট অফ, ওকে, যদিও সিমিলার সেন্টেন্স সিমিলার ইউসেজ বলতে পারি। সো ইন কোয়েস্ট অফ কথাটার মানে ইন সার্চ অফ, কোনো কিছুর খোঁজা, ওকে, ইন সার্চ অফ, ওকে, ইন কোয়েস্ট অফ, ইন পারসিউ অফ, বলি না আমরা পারসিউ করছি, আই এম পারসিউইং গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশনকে খুঁজছি, কাইন্ড অফ গ্র্যাজুয়েশন করছি, ঠিক আছে, যাই ইচ্ছে বলতে পারি, है ना। ओके चलो आओ, बहुत अच्छा। तो ऑब्वियसली इट्स गोना बी व्हाट, इन सर्च ऑफ, ओके, इन सर्च ऑफ, ओके, इन सर्च ऑफ। सो many men sailed for Australia in quest of, माने in quest of gold, माने in search of gold, okay। Convert this into a simple sentence, very important। কি বলেছে, এই দুটো সেন্টেন্স বলেছে, হ্যাঁ দিয়েছে দুটো সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে কি বানাতে বলেছে, একটা সিম্পল সেন্টেন্স বানাতে বলেছে, ওকে। আর সিম্পল সেন্টেন্সে কি বলছে, বলছে কনভার্ট দিস ইনটু আ সিম্পল সেন্টেন্স, কি দিয়েছে, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, কমা দেকার, সো হি সেভড মানি। বোঝাই যাচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে রয়েছে। কেন কম্পাউন্ড হয়ে রয়েছে, শি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন, মানে আছে, হ্যাঁ মানে আছে, মানে এটা ক্লজ। शी सेव्ड मनी, उसने पैसा बचाया था, तो ये भी क्या हो गया, ये भी हो गया क्लॉज। দুটো ক্লজকে যখন কেউ জুড়ে রাখে তখন সেটা হয়ে যায় কনজাংশন। যেহেতু কনজাংশন এসছে মানে দুটো ক্লজকে জুড়ে রেখেছে, মানে এটা অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে রয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্সকে আমি জোড়ার জন্য সিম্পল সেন্টেন্স দিয়ে করতে পারি। আর তখন আমি জানি ক্লজ আর ফ্রেজ এগুলো পড়ানো আছে অলরেডি, ক্লজ আর ফ্রেজ এলে সেটা হয়ে যায় প্রেপোজিশন। দেখ কোনো প্রেপোজিশন দিয়ে জুড়েছে, হ্যাঁ এই তো, শি সেভড মানি ফর ভ্যাকেশন, খুব সুন্দর, হ্যাঁ না। she wanted to go on vacation, she saved money for vacation, okay। চলো बहुत अच्छा। ये দেখ অলদো আর কমা, জানি অলদোর সাথে পেয়ার ইয়েটেরও বসে, কমারও বসে, আমরা পড়েছিলাম ইন দি চ্যাপ্টার কল্ড পেয়ার্ড কনজাংশন ওখানে, তাই তো। এখানেও দেখ দুটো আলাদা আলাদা ক্লজকে জুড়ছে, মানে মেনলি সবকটা সেন্টেন্সে কি টাইপের সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে। আমাকে সিম্পল করতে বলেছে, এটাই একটা হতে পারে সিম্পল, তাই না। আর সিম্পল সেন্টেন্স হলে দেখ নর্মালি কি হচ্ছে, শি সেভড মানি, এটা ক্লজ, ফর ভ্যাকেশন কোনো মিনিং নেই, তার মানে ফ্রেজ আর ক্লজকে যে জোরে তাকে তো আমি প্রেপোজিশন বলি। হ্যাঁ স্যার সেন্টেন্স ঠিক আছে, যাই হোক করে তো নিয়েছিস, আমি কিছু একটু অ্যাডিশনাল ডেটা বলছিলাম, ঠিক আছে। অর্নিথোলজি ইজ দি স্টাডি অফ, এটা আমরা ক্লাস 9-10 পড়েছি, তাই না রে, সেলিম আলীর গল্প ছিল না, সেখানেই পড়েছিলাম। অর্নিথোলজি ইজ দি স্টাডি অফ ওয়াট, स्टडी ऑफ बर्ड्स, ओके। पशु पक्षी को लेकर पढ़ाई जिसको, उसको बोलते हैं बेटा हम, बोलो ऑर्निथोलॉजी, ओके, ऑर्निथोलॉजी, ओके। ओके चलो आओ, बहुत अच्छा। কয়েন্সকে নিয়ে স্টাডি হলে আমরা নিউমিসমেটিক বলেছিলাম, না যে করে, রেলিক হচ্ছে আর্কিওলজি, যে পুরনো জিনিসপত্রকে নিয়ে স্টাডি, হ্যাঁ না, সেইগুলো পড়ানো আছে, জানিস তোরা, শুনেছিস। আচ্ছা এখানে কি বলছে, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড সেন্টেন্স, দ্য এসে কন্টেইন সাম সুপারফ্লুয়াস ম্যাটার। সুপারফ্লুয়াস কথাটার মানে কি, সুপারফ্লুয়াস কথাটার মানে হচ্ছে আননেসেসারি, ওকে, সুপারফ্লুয়াস আননেসেসারি, হ্যাঁ না। আমি বলি থ্যাংক ইউ সো ভেরি মাচ, এটা না বলে বললাম থ্যাঙ্কস, वही बात है, थैंक्स नॉर्मल, ওটাকেই যদি থ্যাংক ইউ সো ভেরি মাচ আননেসেসারি বানাই তখন সেটাকে কি হয়ে যাবে, সুপারফ্লুয়াস বলতে পারি। সো ইট ইজ আননেসেসারি। কিন্তু এটারও সিনোনিম আরেকটা হয়, রেডান্ডেন্ট হয়, রুডিমেন্টারি হয়, ভেস্টিজিয়াল হয়, বলা আছে, তাই না। রেডান্ডেন্ট আছে অপশানে, কিন্তু কি বলেছে, একদম বেসিক না, মানে রিডান্ডেন্ট অন্য জায়গায় ইউজ হয়, ওকে, ম্যাটার রিলেটেড কথা বলছে, তো অবভিয়াসলি ইট ইজ আননেসেসারি, একদম, ওকে, আননেসেসারি, ওকে। তো সুপারফ্লুয়াসের সিনোনিম ইজ আননেসেসারি। আচ্ছা এক্সট্রিমলি সরি বেটা, এখানে redundant आंसर করেছে, ঠিক আছে, ওকে, জানলো বেটা इसमें redundant आंसर किया है, ওকে। ডাইরেক্ট সিনোনিম বলেছে কি, আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি সিনোনিম বলেছে, মিনিং বলেছে, ঠিক আছে, তো সেই জন্য এটা redundantই নিয়েছে, ওকে। চলো आओ, बहुत अच्छा, कोई बात नहीं, বাট আননেসেসারি এটার মানে হতে পারে, ঠিক আছে। চলো आओ, ঠিক আছে, এই আনসারটা আমি কি নেব, redundant নিলাম, redundant, ঠিক আছে।
নেক্রোফিলিয়া, নেক্রোফিলিয়া কথাটার মানে কি হতে পারে? নেক্রোফিলিয়া মানে হচ্ছে যে নাকি মরো মানুষের মাংস খায়, মরো মানুষকে নিয়ে ফ্যান্টাসাইজ করে, এনিথিং রিলেটেড টু ডেথ। ওকে, আমরা জানি বেঙ্গলে কেস ফেস হয়েছিল কিছুদিন আগে আরজি করে, তখন ওই নেক্রোফিলিক অ্যাটিটিউড নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, তর্কফর্ক হয়েছিল। ওকে, সো ইট ইজ হোয়াট? ইট ইজ ইটিং অন ডেড বডিজ, ইট ইজ ফ্যাসিনেটিং ডেড বডিজ, ইট ইজ লিভিং রিলেশনশিপ উইথ ডেড বডিজ, সব কিছুকে নেক্রোফিলিয়া বলি। নেক্রো কথাটা মানে হচ্ছে ডেথ, আর ফিলিয়া কথাটা মানে হচ্ছে লাইকিংস। ठीक है, चलो बेटा 10 के 10 क्वेश्चन यही हमारा खत्म हुआ। ओके, নেক্সট আমরা কি দেখব? নেক্সট এই ভিডিওর সাথেই অ্যাটাচমেন্টে আসছে আমাদের জিকে পার্ট। ওকে, অবভিয়াসলি এতক্ষণ দেখেছি তো পুরো ভিডিওটাও আমরা দেখব। থ্যাংক ইউ বেটা, থ্যাঙ্কস ফর জয়নিং। এখন আমরা এসেছি জেনারেল অ্যাওয়ারনেসে। এই জেনারেল অ্যাওয়ারনেসের কিছু এমসিকিউ এখন আমরা সলভ করব। চলো দেখি প্রথম কোশ্চেনে কি লেখা আছে। দেখো, প্রথম কোশ্চেনে লেখা আছে যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আচ্ছা, আমাকে বলো, এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল? এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল ভারতবর্ষ এবং যে পাকিস্তান রয়েছে তার সীমান্তে। এই যে সিন্ধু সভ্যতার নাম সিন্ধু সভ্যতা কেন হয়েছিল বলো তো? কারণ এই সভ্যতাটা সিন্ধু নদ এবং তার শাখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে সিন্ধু সভ্যতাটা রয়েছে, এটা কোন সভ্যতার সমসাময়িক বলো তো? মিশর এবং মেসোপটেমিয়া। এই সভ্যতাটা ভীষণ কিন্তু প্ল্যান্ড একটা সভ্যতা ছিল। এই যে বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল ইট দিয়ে, রাস্তা ছিল এবং মানুষ কিন্তু খুব উন্নত ছিল। কি হয়েছে, এই যে সিন্ধু সভ্যতার যে অধিবাসীরা ছিল তাদের জীবিকা কী ছিল? তাদের জীবিকা কৃষিকাজ ছিল, পশুপালন ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু বলেছে প্রধান জীবিকা। এই প্রধান জীবিকা কী ছিল? 4টে অপশান রয়েছে। কৃষিকাজ ছিল, শিকার, পশুপালন, ব্যবসা বাণিজ্য। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান যে জীবিকাটা ছিল সেটা ছিল কৃষিকাজ। এরা কৃষিকাজের মাধ্যমে গম, বাজরা, ধান প্রভৃতি ফসল কিন্তু খুব প্রচুর পরিমাণে উৎপাদন করত। তাই এর সঠিক উত্তর হবে হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল অপশান এ, কৃষিকাজ। সঠিক উত্তর হবে অপশান এ, কৃষিকাজ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেনটা বলছে নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? আচ্ছা, এই ক্রান্তীয় মৌসুমি ফসল মানে কি? যেখানে প্রচুর তাপমাত্রা লাগবে আর প্রচুর বৃষ্টিপাত লাগবে। মানে তাপমাত্রা যেখানে প্রচুর বেশি থাকবে এবং কি থাকবে? বৃষ্টিপাত এই দুটোই কি থাকবে? প্রচুর বেশি থাকবে। তাহলে এই যে 4টে ফসলের মধ্যে আমাদের দেখতে হবে কোন ফসলের চাষটা প্রচুর তাপমাত্রায় এবং প্রচুর বৃষ্টিপাতে করা হয়। দেখো, 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? ধান, বাজরা, গম এবং সর্ষে। দেখো, এই 4টের মধ্যে বাজরা, গম এবং সর্ষে এই 3টে কিন্তু কি হয়? বেশি বৃষ্টিপাতে কি হয়? নষ্ট হয়ে যায়। তাই বাজরা, গম এবং সর্ষে এই 3টে কিন্তু হবে না। হবে কোনটা? ধান। কারণ ধান হচ্ছে প্রচুর তাপমাত্রা যেমন লাগে ঠিক তেমনি প্রচুর বৃষ্টিপাতেও কিন্তু এই ফসল চাষ করা হয়। তাই ধান হলো ক্রান্তীয় মৌসুমি ফসল। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। ভারতীয় সংবিধান যে রয়েছে, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলে? ভারতীয় সংবিধান কবে রচনা করা হয়েছিল, মানে কবে রচনা কার্যটা শেষ হয়েছিল? 1949 সালের 29শে নভেম্বর। আর সংবিধানটা কার্যকর কবে হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি। আমাদের রিসেন্ট দেখো প্রজাতন্ত্র দিবস গেল। তো এই যে 26শে যে জানুয়ারি সংবিধানটা কী হয়েছিল? কার্যকর হয়েছিল। তো সংবিধানের মুখ্য স্থপতি মানে যে সংবিধানটা যে রচনা করা হয়েছিল, মানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন, দেখো এখানে 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে?
বিএন রাও, ডক্টর বি.আর. আম্বেদকর, এন গোপালস্বামী আয়াঙ্গর এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক উত্তর কোনটা হবে? ভারতের যে সংবিধান, সেই সংবিধানের মুখ্য স্থপতি ছিলেন অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর। এই যে ভারতীয় সংবিধান, এটা কেন রচনা করা হলো? ভারতীয় সংবিধান রচনা করা হলো এই কারণেই যে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোটা কীরকম হবে তার একটা বিবরণ জানার জন্য। এই যে নাগরিকরা রয়েছে ভারতের, তাদের মৌলিক কর্তব্য কী কী হবে, তাদের সমাজের প্রতি কী কী কর্তব্য থাকা উচিত, তারপর এই যে সমাজের যে বিভিন্ন পদগুলো রয়েছে, মানে রাষ্ট্রপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের নির্বাচন কীরকমভাবে হবে, তারপরে যে ভারতের যে বিভিন্ন প্রথা, মানে ধরো অস্পৃশ্যতা থেকে শুরু করে সরকারি চাকরির পরীক্ষায় সবার সমান সুবিধা পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু কোথায় রচনা করা হয়? সংবিধানে। এই জন্যই সংবিধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সংবিধানের মুখ্য স্থপতি কে ছিলেন, বা যদি বলে যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে যে কৌলিন্য প্রথা। আচ্ছা এই কৌলিন্য প্রথাটা কি? কৌলিন্য প্রথাটা এসেছে দেখো কুল। কুল মানে হচ্ছে বংশ, আর কুলীন মানে হচ্ছে উচ্চ বংশের সন্তান। মানে আগেকার দিনে উচ্চ বংশ মানেই বলা হতো ব্রাহ্মণদের বলা হতো উচ্চ বংশ। আর কৌলিন্য প্রথা মানে হচ্ছে ব্রাহ্মণ বংশের কোনো ছেলে একের বেশি বিবাহ করতে পারত, এবং এতে কি হতো? এতে ওদের সমাজে অনেক বংশ মর্যাদা বৃদ্ধি পেত। তাহলে এটা ছিল একটা সামাজিক প্রথা প্রাচীন বাংলার। এই কৌলিন্য প্রথা প্রবর্তন কে করে? দেখো কোশ্চেনে তাই রয়েছে। অপশানে কি রয়েছে? অপশানে রয়েছে চারটে অপশান। কি কি বলেছে? এতে বলেছে সামন্ত সেন, বিতে বলেছে বিজয় সেন, সিতে বলেছে বল্লাল সেন, আর অপশান ডিতে বলেছে লক্ষণ সেনড্র। তো সঠিক উত্তর কি হবে? এই যে কৌলিন্য প্রথা, ব্রাহ্মণদের একের বেশি বিবাহ, এই প্রথাটা প্রবর্তন করেন হচ্ছে বল্লাল সেন। ঠিক আছে, কিন্তু এই কৌলিন্য প্রথার বিরোধিতা কে করেন? বিরোধিতা করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়, সবাই কিন্তু এই কৌলিন্য প্রথার বিরোধিতা করেছিলেন। তো সঠিক উত্তর কি হবে? অপশান 4-এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি বল্লাল সেন। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা, মানে ধরো একটা স্কুল রয়েছে, স্কুলটা ধরো ভারতবর্ষ, এবার এই স্কুলে 1 বছর ধরে কি কি বা মানে ধরো বই কেনা হবে, পেন কেনা হবে, পেন্সিল কেনা হবে, তার একটা পরিকল্পনা, তার জন্য কত টাকা লাগবে, এটাই হচ্ছে 1 বছরের পরিকল্পনা, ভারতের অর্থনীতির পরিকল্পনা। মানে ভারতের যে সম্পদটা রয়েছে, সেই সম্পদটা কোন কোন খাতে খরচা হবে, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে তোমার কৃষিকাজ, বিভিন্ন যে খাতে যে খরচাটা হবে তার যে পরিকল্পনাটা প্রথম শুরু হয় হচ্ছে 1950 সালে। কে করে? পরিকল্পনা কমিশন। 5 বছরের একটা অর্থনীতির পরিকল্পনা তিনি করেন। এইভাবে চলতে থাকে, কিন্তু রিসেন্ট 2015 সালে কি হয়, এই অর্থনৈতিক পরিকল্পনা কমিশনার বদলে কে মানে দায়ভারটা নেয়? নীতি আয়োগ। সে কি করে? এই যে ভারতের সম্পদটা কোন কোন খাতে খরচা হবে, অর্থনীতির যে একটা পরিকল্পনা, কে নেয়? নীতি আয়োগ। তো আমাদের অপশানে দেখতে হবে যে নীতি আয়োগ কোথায় রয়েছে। দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? এতে রয়েছে পরিকল্পনা কমিশন, এটা আগে হতো, এখন হয় না, তাই এটা হবে না। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাও হবে না। নীতি আয়োগ, এটা হবে। এখন এর দ্বারাই কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। 4-এ বলেছে অর্থ মন্ত্রক, এটাও হবে না। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি নীতি আয়োগ। স্কুল সার্ভিসের সামনেই আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম, এবং এই কারণে প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল।
কি থাকছে দেখো সেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ এবং রিজনিং। শুধু তাই নয়, এই প্রত্যেকটা টপিকের স্টাডি ম্যাটেরিয়াল ছাড়াও প্রত্যেকটা টপিকের ওপর থাকছে আলাদা আলাদা করে মক টেস্টেরও কিন্তু সুযোগ। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়। আর এই ব্যাপারে বিশদে জানতে অবশ্যই তোমাদের কল করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে। তাই আর দেরি না করে ঝটপট জয়েন করো প্রতিষ্ঠা এডুকেশনে। দেখে নিই পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা বলেছে এর মধ্যে কোনটি হচ্ছে পুনর্ভব শক্তি, মানে যেটা যে শক্তিটা আমি ব্যবহার করছি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, যে শক্তিটা পুনরায় আবার উৎপন্ন করতে পারছি। কোন শক্তি আমরা পুনরায় উৎপন্ন করতে পারবো এবং যতই ব্যবহার করি এটা শেষ হয়ে যাবে না। দেখো 4টে অপশান রয়েছে। সৌর বিদ্যুৎ, হ্যাঁ সৌরশক্তিটাকে আমি ব্যবহার করছি কিন্তু এটা কি শেষ হয়ে যাবে কোনো দিন? না। এটাকে পুনরায় উৎপন্ন করতে পারবো, হ্যাঁ, তো এটা হতে পারে। আমরা বাকি অপশানগুলোও দেখে নিই কী রয়েছে। তাপবিদ্যুৎ কিন্তু ব্যবহার করতে করতে শেষ হয়ে যেতে পারে। পারমাণবিক বিদ্যুৎ, পেট্রোলিয়াম, এই তিনটেই কিন্তু আমাদের ব্যবহার করার পর শেষ হয়ে যেতে পারে এবং এটাকে পুনরায় আমরা উৎপন্ন করতে পারবো না। তাই এই তিনটে কিন্তু সঠিক উত্তর হবে না। তাই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, সৌরবিদ্যুৎ। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। এই যে এনভায়রনমেন্টাল ডে, ওয়াইল্ড লাইফ ডে, ক্যান্সার ডে, টিউবারকুলোসিস ডে, ন্যাশনাল স্পোর্টস ডে, এই যে ডেগুলো কিন্তু যে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই ডেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। তো কি বলছে দেখো, ন্যাশনাল স্পোর্টস ডে ভারতে কবে পালিত হয়? এই যে ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিন উপলক্ষে পালিত হয় বলো তো? মেজর ধ্যানচাঁদ। এই মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলে। কেন বলো তো? তার যে ভারতবর্ষে তার যে হকির জন্য আমাদের ভারতবর্ষে হকির নামটা কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছিল, তাই মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলে। এবং তার জন্মদিন উপলক্ষেই কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। এখন এই দিনটাতে কি করা হয়? খেলাধুলার প্রতি একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং বিশিষ্ট যে ক্রীড়াবিদদের কিন্তু এই দিনে কি করা হয়? পুরস্কার বিতরণ করা হয়। তোমাদেরকে বলতে হবে এই যে ন্যাশনাল স্পোর্টস ডে যেটা মেজর ধ্যানচাঁদের জন্মদিনের উপলক্ষে পালন করা হয় সেটা কোন দিন? 4টে অপশান রয়েছে। কি বলছে দেখো। অপশান এ 28শে আগস্ট, অপশান বি 29শে আগস্ট, অপশান সি 30শে আগস্ট আর অপশান 4 বলছে 31 আগস্ট। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা সবাই নিচে কমেন্টে লিখে পাঠাতে হবে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেনটা বলছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে কি? জীবাশ্ম জ্বালানি মানে যেখানে গাছপালা বা প্রাণী কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে চাপ এবং তাপে জ্বালানিতে কনভার্ট হয়, তখন সেটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। এই যে জীবাশ্ম জ্বালানি কোনটা? দেখো 4টে অপশান রয়েছে। কাঠ বলেছে প্রথমটা। কাঠ কিন্তু একটা জৈব জ্বালানি, কারণ কাঠ দেখো গাছের যে গুঁড়ি থেকে আমরা পাই। তাহলে কাঠ কি জীবাশ্ম জ্বালানি? না, কারণ দেখো গাছ যেটা কিন্তু জীবন্ত রয়েছে সেটা কিন্তু মরে যায়নি, তাই কাঠকে আমরা জীবাশ্ম জ্বালানি বলতে পারবো না। পরে বলছে দেখো ডিজেল তো পেট্রোলিয়াম থেকে পরিশোধিত জ্বালানি, তো এটা তো হবে না। কয়লা জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস সেটাও জীবাশ্ম জ্বালানি, কিন্তু কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এই দুটো যদি অপশানে থাকে তাহলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার জানতে চায় তাহলে কিন্তু আমাদের হবে হচ্ছে অপশান সি কয়লা। আমাদের কোনটা হবে? অপশান সি কয়লা। তো সঠিক উত্তর কি হবে? 8এর সি। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে দেখো,
আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় কোন দেশের সংবিধানকে? আইনজীবীদের স্বর্গরাজ্য কেন বলবো? কোনো সংবিধানকে আমরা আইনজীবীদের স্বর্গরাজ্য কেন বলবো? ধরো এমন একটা সংবিধান যেটা খুবই বিস্তারিত এবং লিখিত, ফলে আইনজীবীদের কোনো অসুবিধা হয় না। এবং কোনো রাজ্যে মানে কোনো দেশের সংবিধান এমন হয় যেখানে বিচারপতি রায় দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, আইনজীবীর ওপর সেই সংবিধানটা নির্ভর করছে, ঠিক আছে। আর কি হচ্ছে, এই কোনো সংবিধানে যদি নাগরিকরা মামলা করতে পারে, এবার তাহলে সেই মামলাটা কি হচ্ছে, আইনজীবীদের মানে অনেকটা সপক্ষে থাকছে, ঠিক আছে। তাহলে এই যে আইনজীবীদের মানে কোন দেশের সংবিধান এরকম, আমাকে তোমরা বলো কোন দেশের সংবিধান এরকম টাইপের হয়? 4টে অপশান বলেছে। কি কি বলেছে? অপশান এতে বলেছে ভারতবর্ষ, অপশান বিতে বলেছে চীন, অপশান সিতে বলেছে ইংল্যান্ড এবং অপশান ডিতে বলেছে ফ্রান্স। তো সঠিক উত্তর কি হবে? এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? নিচে কমেন্টে লিখে পাঠাও যে কোন সংবিধান বিস্তারিত লিখিত, কোন সংবিধানে বিচারপতি রায় দেয়, কোন দেশের সংবিধানে নাগরিকরা মামলা করতে পারে, কোন দেশে। সঠিক উত্তরটা কমেন্টে লিখে পাঠাতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ফার্স্ট টেস্ট টিউব বেবির জন্ম হয় কোথায়? আচ্ছা, টেস্ট টিউব বেবি কি? অনেক সময় কি হয় আমরা কি জানি, ফার্টিলাইজেশন কখন হয়? যখন স্পাম এবং ওভাম, স্পামটা কি মেল গ্যামেট আর ওভাটা কি ফিমেল গ্যামেট, মানে এই যে স্পাম গ্যামেটের সাথে মানে স্পামের সাথে যখন ওভার মিলিত হয় তখনই কি তৈরি হয়, জাইগোট, মানে তখনই তৈরি হয় ভ্রূণ, এই ভ্রূণ থেকেই বাচ্চা তৈরি হয়। কিন্তু অনেক সময় কি হয়, কোনো মেলের প্রবলেমের কারণে স্পাম আর ওভাটা তৈরি হতে চায় না, বা কি হয় এই যে জাইগোট মানে ফার্টিলাইজেশনে অনেক সময় প্রবলেম হয়, মানে ফিউশন হতে পারছে না। তো তখন কি করা হয়, মানে স্পামটা তৈরি হলো, ওভাটা তৈরি হলো, কিন্তু ফিউশন হচ্ছে না, ফিমেল বডিতে ফার্টিলাইজ হচ্ছে না, জাইগোট তৈরি হচ্ছে না। তো কি হবে, এই যে মেলের বডি থেকে স্পামটা কালেক্ট করা হয়, ফিমেল বডি থেকে ওভাটা কালেক্ট করা হয়, করে একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। ওই টেস্ট টিউবের মধ্যে মানে ল্যাবরেটরির মধ্যে কি করা হয়, ফার্টিলাইজেশন করা মানে জাইগোট তৈরি করা হয়। তো ওই যে জাইগোটটা তৈরি করা হলো, সেই যে ভ্রূণটাকে তখন আমি কি করছি, ফিমেল বডির মধ্যে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকেই আমরা বলি টেস্ট টিউব বেবি। তো এই ফার্স্ট টেস্ট টিউব বেবির জন্ম কোথায় হয়? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? অপশান এতে বলছে লন্ডন, অপশান বিতে বলছে ইউএসএ, অপশান সিতে বলছে ইন্ডিয়া আর অপশান ডিতে বলছে জার্মানি। সঠিক উত্তর কোনটা হবে? যেখানে টেস্ট টিউব বেবি প্রথম কোথায় হয়েছিল, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের নিচে কিন্তু কমেন্টে লিখে দিতে হবে। তো কমেন্টে তোমরা লিখে জানাও যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। পৃথিবীতে সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ কোনটা? আচ্ছা, এই ভূমিকম্প মানে কি, মানে ভূমিকম্প কেন হয়? এই যে আমাদের পৃথিবীতে রয়েছে, পৃথিবী অনেকগুলো প্লেটের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই প্লেটগুলোর নাম কি? টেকটনিক প্লেট। এই প্লেটগুলো কিন্তু সবসময় মুভ করছে। অনেক সময় কি হয়, এই যে মুভমেন্টের ফলে যদি একটু ফাঁক বেশি হয়ে যায়, মানে আমাদের ফোন যে ভাইব্রেট হচ্ছে, তখন কি হয়, আমাদের পৃথিবীতে ভাইব্রেশন তৈরি হয়। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের তীব্রতা কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপা হয় বলো তো? সিসমোগ্রাফ। তো এই ভূমিকম্প প্রবণ দেশ মানে কোন দেশে সব থেকে বেশি আমরা ভূমিকম্প দেখতে পাই? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? ভারত, ভিয়েতনাম, জাপান এবং ফ্রান্স। এরও সঠিক উত্তরটা তোমাদের কমেন্টে লিখতে হবে। তোমরা কমেন্টে লেখো যে সবচেয়ে বেশি ভূমিকম্প বা ভাইব্রেশন আমরা কোন দেশে দেখতে পাই। সঠিক উত্তর তোমাদের কমেন্টে লিখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রাক প্রাথমিক শিক্ষা মানে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের যে শিক্ষা কোন সংস্থা পরিচালনা করে? মানে
3 থেকে 6 বছর, মানে প্রাইমারি স্কুলের আগে যে শিক্ষাটা হয় সেটা কোথা থেকে বা কোথায় আমরা মানে কোন সংস্থা দ্বারা পরিচালনা করি। প্রথমটা দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে কি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্লাস 12-এর যে এক্সামটা হয় সেই এক্সামটাকে পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর বলছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে প্রাইমারি যে স্কুলের যে শিক্ষা, মানে যে ক্লাস 4 অবধি যে শিক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটাকে পরিচালনা কে করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপর কি বলছে দেখো, ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসে কিন্তু 3 থেকে 6 বছর বয়সী যে বাচ্চারা রয়েছে তাদের শিক্ষাটাকে পরিচালনা করে। শুধু কিন্তু শিক্ষা পরিচালনা করে না, পুষ্টি, তাদের স্বাস্থ্য সমস্ত ব্যাপারে পরিচালনা করে কে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আচ্ছা, তারপরটা কি বলছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এই NCERT কি হচ্ছে দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা কে করে, NCERT। তাহলে এর সঠিক উত্তর কি হবে, ICDS, মানে অপশন মানে কোশ্চেন 12-এর সঠিক উত্তর হবে অপশান সি, ICDS। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটা কি বলছে, বিশ্ব ব্যাংক 2026-27 অর্থ বছরের জন্য ভারতের যে প্রবৃদ্ধি কত শতাংশ অনুমান করেছে। মানে কি বলছে, একটা স্কুল ধরো দেশ, ওই স্কুলে 1 বছরে কি কি বই, পেন, খাতা কেনা হবে তার একটা পরিকল্পনা করা হলো। এই পরিকল্পনাটা কত করা হয়েছে, মানে দেশের যে কত % অর্থনীতির প্রবৃদ্ধি হবে, কত বেশি বাড়বে, কত শতাংশ 2026-27 অর্থ বছরে। 4টে অপশান রয়েছে, কি কি বলেছে, 6%, 6.3%, 3.5% আর 6.7%। কত শতাংশ হবে, সঠিক উত্তর কোনটা হবে, নিচে কমেন্টে লেখো যে সঠিক উত্তর কোনটা, কত শতাংশ হারে ভারতের এই যে অর্থনীতিটা মানে প্রবৃদ্ধিটা কত বাড়বে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রতিষ্ঠা এডুকেশনের 2টো অফলাইন সেন্টার রয়েছে, একটা রয়েছে বারাসাতে যেটার কন্ট্যাক্ট নাম্বার হলো 9088890080, আর একটা রয়েছে প্রতিষ্ঠা এডুকেশনের আরেকটা অফলাইন সেন্টার রয়েছে কলকাতায় যেটার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 9088890035 এই নাম্বারে। তাহলে যারা বারাসাতের কাছাকাছি রয়েছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আর যারা কলকাতার কাছাকাছি রয়েছে তারা কন্ট্যাক্ট করো এই নাম্বারে। তাহলে ঝটপট জয়েন করো বারাসাত বা কলকাতার ব্রাঞ্চে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত। রাইডার কাপটা হচ্ছে মানে রাইডার কাপটা কি, এটা হলো একটা গল্ফ প্রতিযোগিতা, মানে যেটা খেলা হয় 2টো দেশের মধ্যে, একটা ইউরোপ আর একটা যুক্তরাষ্ট্র। প্রত্যেক 2 বছর অন্তর এই খেলাটা খেলা হয়। এই রাইডার কাপ কিন্তু খুবই সম্মানজনক একটা খেতাব। এই তাহলে কি বলছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত, তো আমি দেখি অপশানে গল্ফ আছে কিনা। 4টে অপশান রয়েছে, কি কি বলেছে, অপশান এতে বলেছে গল্ফ, হ্যাঁ এটা তো হতে পারে। এছাড়াও দেখি কি কি রয়েছে, হকি হবে না, রাগবি হবে না, অ্যাথলেটিক্স হবে না। তো সঠিক উত্তর কোনটা হবে, 14 নম্বর কোশ্চেনের অপশান এ হবে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিল, পেশোয়া। আচ্ছা এই যে পানিপথের যুদ্ধ এটা কি হয়েছিল, পানিপথ ভালো করে শোনো, এই পানিপথ ছিল আমাদের যে উত্তর ভারত হরিয়ানার একটা রাজ্য। এই পানিপথের মাধ্যমে কি হয়েছিল, উত্তর ভারতের প্রবেশদ্বার ছিল। এই পানিপথ ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণেই বারবার পানিপথের যুদ্ধ হয়েছে। 3বার, টোটাল 3বার কিন্তু পানিপথের যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, সেই যুদ্ধে যে মোগল জয়লাভ করেছিল মানে বাবর জিতেছিল।
তারপরে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর এবং হেমুর মধ্যে, সেই সময়ও মোগলরা জয়লাভ করেছিল, মানে আকবর জিতেছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠি এবং আহমেদ শাহের মধ্যে। এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধে কিন্তু মারাঠা পরাজিত হয়েছিল এবং কারা সুযোগ পেয়েছিল বলতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ভারতে দখল নেওয়ার সুযোগ পেয়েছিল। কোশ্চেনে কি বলেছে? এই যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, এই সময় মারাঠাদের পেশোয়া কে ছিলেন? দেখো 4টে অপশান রয়েছে। কি কি বলেছে? বালাজি বাজিরাও, রঘুনাথ রাও, মাধব রাও আর প্রথম বাজিরাও। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, বালাজি বাজিরাও। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, বালাজি বাজিরাও। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে? ময়ূর নৃত্য। এই ময়ূর নৃত্য কিন্তু এক ধরনের লোকনৃত্য। এখানে কি করা হয়? ময়ূরের যে বিভিন্ন ভঙ্গি, ঠিক আছে, তার যে নাচের যে বিশেষ কায়দাকে কি করা হয়, এখানে কিন্তু নকল করা হয়। এখানে কিন্তু মুখের বিভিন্ন ভঙ্গিমা, মুদ্রা, হাতের বিভিন্ন মুদ্রার মাধ্যমে এই ময়ূর নৃত্য কিন্তু পরিবেশনা করা হয়। তোমাদেরকে বলতে হবে এই ময়ূর নৃত্যটা হচ্ছে কোথাকার নৃত্য, কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে ময়ূর নৃত্য। 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? অপশান এতে রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে গোয়া, সিতে রয়েছে দিল্লি এবং ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের সেটা নিচে কমেন্টে লিখতে হবে। তো তোমরা লিখে ফেলো যে সঠিক উত্তর কোনটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলছে যে জেন্ডার স্টেরিওটাইপ কিভাবে তৈরি হয়। আচ্ছা, এই জেন্ডার স্টেরিওটাইপ মানে কি? মানে আমাদের সমাজ না ঠিক করে দেয় যে ছেলেদের কাজ কি হবে আর মেয়েদের কাজ কি হবে। মানে মেয়ে মানেই হচ্ছে পুতুল খেলবে, রান্নাবাটি খেলবে, আর ছেলে মানেই ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। মেয়েরা বড় হয়ে সায়েন্স নিয়ে পড়তে পারবে না, তারা আর্টসে ভালো, আর ছেলেরা মানে সায়েন্স। মেয়ে হলে সবসময় কি মানে মেয়ে মানে হচ্ছে ইঞ্জিনিয়ার হতে পারবে না, পুলিশ হতে পারবে না, ছেলেরা কখনো শেফ হতে পারে না। মানে সমাজ ঠিক করে দেয় ছেলেরা কি করবে আর মেয়েরা কি করবে। এটাকেই আমরা জেন্ডার স্টেরিওটাইপ বলি। তাহলে জেন্ডার স্টেরিওটাইপ কিভাবে তৈরি হয়, কে তৈরি করে? কে তৈরি করে? 4টে অপশান রয়েছে। সমাজ, হ্যাঁ। খেলাধুলা, না। অফিস, না। বই, না। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 17 অপশান এ, সমাজ। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো। ভারতের যে সংবিধান, ভারতের সংবিধান যেটা লিখিত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এই যে ভারতীয় সংবিধান, এই সংবিধানের চেয়ারম্যান কে ছিলেন, মানে যে লেখা হয়েছিল সেই চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই সংবিধানটা কীরকম টাইপের? দেখো 4টে অপশান রয়েছে। ভারতীয় সংবিধান তো লিখিত, হ্যাঁ। অলিখিত, না। ভারতীয় সংবিধান তো লিখিত রয়েছে। মৌখিক, না। অমৌখিক, অমৌখিক বলে তো কোনো কথা হয় না। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, এ, লিখিত। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। এনভায়রনমেন্ট সায়েন্স গ্রন্থটি কবে প্রকাশ পায়? আচ্ছা, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই এনভায়রনমেন্টাল সায়েন্স মানে কি? দেখো এখন না আমাদের সিলেবাসে ইভিএস এই সাবজেক্টটা কিন্তু যুক্ত হয়েছে। এই ইভিএস মানে আমাদের চারপাশে যে গাছপালা থেকে শুরু করে মানুষ, মাটি, সব কিছুকে নিয়ে, মানে আমাদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান, সেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল সায়েন্স। এই এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি, ঠিক আছে, কবে প্রকাশ পায়? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? 1996, 1995, 1993 নাকি 1994? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের নিচে কমেন্টে লিখতে হবে। তো ঝটপট লিখে ফেলো সঠিক উত্তরটা কোনটা। লাস্ট কোশ্চেন কি বলছে? এক্সটার্নাল স্টোরেজ। এক্সটার্নাল স্টোরেজ মানে কি? এক্সটার্নাল স্টোরেজ নামটা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে কোনো ডেটাটাকে স্টোর করে রাখে। এটা কিন্তু মূল মেমোরির থেকে আলাদা, কিন্তু এটা কি হচ্ছে কোনো ডেটাটাকে স্টোর করে রাখে। ঠিক আছে, তো এই এক্সটার্নাল স্টোরেজ কোনটা? ইউএসবি, ইউএসবি তো এক্সটার্নাল স্টোরেজের উদাহরণ। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, না, এটা তো এক্সটার্নাল স্টোরেজ না।
রিড অনলি মেমোরি, এটা কিন্তু এটা অভ্যন্তরীণ মেমোরি, এক্সটার্নাল মেমোরি না। আর সিপিইউর হচ্ছে একটা প্রসেসর, এটা কিন্তু কোনো এক্সটার্নাল স্টোরেজের উদাহরণ না। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ইউএসবি। ঠিক আছে, এটা ছিল জেনারেল অ্যাওয়ারনেসের কিছু এমসিকিউ, তার সলিউশন। এরকম আরও কিছু সলিউশন পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।